হঠাৎ করে ছেলেটার মাথায় উদ্ভট কিছু চিন্তা আসে। মুহূর্তেই স্থির চোখ হয়ে যায় অস্থির। পাগলের মতো উঠে বলল, রনিত, রনিত, ভোরে কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ভোর মেয়েটার ক্ষতি হবে না তো কোনো? রনিত। পাশ থেকে ছুটে আসে রনিত, রাতকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ তুই, কিছুই হবে না ভোরের। কি করে শান্ত হব? পূর্ণ মর্যাদা দিয়ে নিয়ে এসছি আমি, যাতে ওর সম্মানের আঘাত না হয়। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে, কিছুতেই পারবো না। কিছু হবে না রাত, চিন্তা করিস না। ভোর একদম ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখ। রনিতকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো রাত। ছেলেটার চুলগুলো ওলট পালট হয়ে আছে, দুদিন ধরে গোসল করেনি, অথচ এই ছেলেটা সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রাখতো। একটু আগে রাতকে ইঞ্জেকশন পুশ করেছে রনিত, যার ফলে ঘুমিয়ে আছে ছেলেটা। দৌড়াদৌড়ির সময় কয়েকবার হোঁচট খেয়েছে, শরীরে নানান জায়গায় ব্যথার ছাপ। খুব যত্ন নিয়ে মলম লাগিয়ে দিল রনিত। থানা থেকে কল এসেছে তাই ইনায়া বলল, তুমি যাও, আমি ওর খেয়াল রাখছি। আচ্ছা। এক পলক তাকিয়ে চলে গেল রনিত। রাতের পাশে এসে বসলো ইনায়া। মেয়েটার চোখ ঘোলাটে রূপ ধারণ করেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। রাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, একদম চিন্তা করবি না তুই, আমরা সবাই সবকিছু ঠিক করে দিব। ভোরকে খুঁজে বের করবই আমরা। ভাবি। পেছন করে তাকালো ইনায়া, রূপকে চোখ মুছলো। রূপ বলল, তোমরা সবাই আমার উপর রেগে আছো? এমন কেন বলছো রূপ? আমি সরি ভাই, আমাকে সহ্য করতে পারছে না, একদমই সহ্য করতে পারছি না। এ কি রূপ, কাঁদছো কেন তুমি? কাঁদে না ভাই, তোমার ভাইয়াকে আমি বোঝাবো। বুঝতেই পারছো এখন পরিস্থিতিটা কেমন। মাথা ঝাঁকায় রূপ। রাতকে দেখে অবাক হয়। একজন মানুষ ঠিক কতটা দায়িত্ববান হতে পারে তা রাতকে না দেখলে বুঝতে পারতো না ও। ফোঁস করে শ্বাস ফেলে বেরিয়ে পড়ে ভোরকে খোঁজার উদ্দেশ্যে। স্যুপটা খেয়ে নে রাত। খাবো না সত্যি। মার খাবি এখন, একটু খা প্লিজ। ভালো লাগছে না, প্লিজ একটু একা থাকতে দে আমায়। পাগলামি করার জন্য? সরল চোখে তাকায় রাত। সত্যির মুখটা বরাবরের মতোই সহজ, মেয়েটা একদমই সরল মনে। ইচ্ছে না থাকলেও স্যুপটা খেলো রাত। হালকা হাসলো ইনায়া। বন্ধু মহলের সব থেকে ভালো মেয়ে সত্যি। এই রাগ করবে, অভিমান করবে, আবার মিলে যাবে। মোট কথা সবাইকে নিয়ে মেতে থাকবে। দ্বীপের কল আসতে উঠে গেল শক্তি। দেশে নেই দুজনে। কিছুদিন পূর্বে সম্পূর্ণ করেছে দ্বীপ রায়া। সেই সুবাদে হানিমুনে গেছে। কথা ছিল হানিমুন থেকে ফিরে গেট টুগেদার করবে। একটু ভিডিও কল দিত শক্তি, রাতকে দেখবো এক পলক। ওকে দেখাচ্ছি। দরজার আড়াল থেকে রাতকে দেখালো শক্তি। রায়া আর দ্বীপ দীর্ঘশ্বাস ফেলল। এই বিধ্বস্ত রাত যেন সকলেই রচেনা। দ্বীপ বলল, আজকে রাতের ফ্লাইটে আসছি আমরা, কাল দুপুরের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা রাখছি। পাশ দিয়ে যাচ্ছিল রনিত। শক্তি বলল, এই রনিত, হ্যাঁ বল। অফিসার কি বললেন? একটা লাশ পাওয়া গেছে, চেনা যাচ্ছে না একদমই, তবুও শনাক্ত করার জন্য যেতে বলেছে। কথাটা বলার সময় রনিতের গা ঝাঁকুনি দিয়ে উঠল। দুপা পিছিয়ে গেল শক্তি। রনিত ঘরে প্রবেশ করতেই রাত বলল, থানায় গিয়েছিলি, পুলিশ কি বললো? তেমন কিছু না, তবে কিছু কাজের জন্য তোকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা চল। এখন না, দুপুরে যাব, আগে লাঞ্চ করে নে। এখন গেলে কি সমস্যা? আমি এখনই যাব। এখন গেলে কাউকেই পাবি না, দুপুরে যেতে বলেছে। ও আচ্ছা শোন, আমি এখন কলেজের দিকতে যাব, ওইদিকে খোঁজা হয়নি। বিকালে যাব, এখন রেস্ট কর। আমি এখনই যাব। বেড থেকে উঠে বেরিয়ে পড়ল রাত। ইনায়ার দিকে অসহায় চোখে তাকিয়ে রনিত ওর পিছু নিল। 3টে ঘন্টা কলেজের আশেপাশে অলিতে গলিতে সব জায়গায় খুঁজলো রাত। সবাইকে ছবি দেখালো, কিন্তু কেউ মেয়েটার খোঁজ দিতে পারল না। রাত যেন হার মানার পাত্র নয়, মনকে শক্ত করে খুঁজে চলেছে ও। রনিত বলল, বাসায় চল রাত, লাঞ্চ করে পুলিশ স্টেশনে যাব।
না, আমি এখন কোথাও যাব না। কি হচ্ছেটা কি? আঙ্কেল আন্টি কয়েকবার ফোন করেছে, প্রতিবারই আমি অজুহাত দেখিয়েছি। এখন যদি লাঞ্চ না করিস তাহলে কি করে চলবে বলতো? শীতল চোখে তাকালো রাত। মনে পড়ে গেল রামিসা আর ইফতিহারের কথা। ছেলেটা চোখ বন্ধ করে নিজ ব্যক্তিত্বকে স্মরণ করলো। কাপা হাতে রামিসার নাম্বার ডায়াল করলো। রিসিভ করতে বকাঝকা করলেন রামিসা। ওনার দু চোখে যেন অশ্রুধারা নেমেছে। শান্ত কণ্ঠে রাত বলল, এমন করছো কেন মম? আমি তো ঠিকই আছি, শুধু ক্লান্ত থাকায় কলটা করতে পারিনি। অজুহাত দেখাবে না রাত। মম ডেটকে ভুলে গেছো তুমি। ভুলিনি মম। খেয়েছো? হ্যাঁ। রাতে ড্যাডকে কল করবে আর দ্রুত তোমাদের বন্ধু মহলের পার্টি শেষ করো। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার, একা একা মনে হয় বেটা। অধর কোণে ছোট করে হাসলো রাত। মায়ের সাথে আর কিছু কথা বলে কলটা কেটে দিল। ধপ করে রাস্তায় বসে পড়ল। দৌড়ে এলো রনি। রাতকে ওঠানোর ব্যর্থ চেষ্টা করলো। পুলিশ স্টেশনে এসে রনিদের শরীর বেশ শীতল নোনা জল নেমে গেল। প্রতিটা লোক খুব জেগে উঠেছে। রাত বলল, কোথায় অফিসার? আসবে, ওয়েট কর। কিছুক্ষণ পর অফিসার এলেন। বললেন, ও, আপনারা এসে গেছেন, চলুন বডি শনাক্ত করতে হবে। রাদের শরীর কেঁপে উঠল। বিস্ফোরিত চোখে রনিতের দিকে তাকালো। রনিতের দৃষ্টি নত। ছেলেটা ব্যস্ত হয়ে বলল, কি বলেন আপনি? বডি শনাক্ত করার কথা। আসলে বডিটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে ছবির সাথে মেলানো যাচ্ছে না। অফিসার চলে গেলেন। রনিতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো রাত। এক মন কষ্ট নিয়ে রনিত বলল, থিঙ্ক পজিটিভ রাত। ভোরের কিছু হতে পারে না রনিত। মেয়েটা আমার দায়িত্বে ছিল, কিচ্ছু হবে না, হতে পারে না। বক বক করতে করতে অফিসারের পিছু গেল রাত। লাশ কাটার ঘরে এসে যেন পা থমকে গেল। একজন ডাক্তার হয়েও আজ প্রচন্ড অসহায় বোধ হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীটা ওর থেকে বহু দূর। কয়েকটা শুকনো ঢোক গিলল ছেলেটা। ধীর পায়ে এগিয়ে আসলো সাদা কাপড়ে জড়ানো লাশের দিকে। একজন স্টাফ মুখটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল রাত। মেয়েটার মুখের অবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত। মুখের চামড়া ঝলসে গেছে, সাদা মাংস দেখা যাচ্ছে, চোখ গলে চাতা অবস্থা। যে কোনো সাধারণ মানুষ জ্ঞান হারাবে। হঠাৎ করে কিছু একটা খেয়াল হলো। বডির পায়ের অংশটা উঁচু করে দেখলো, নেই কোনো কাটা দাগ। ছেলেটার বুকের ভেতরে জমে থাকা পাথরটা নেমে গেল। জানালো বডিটা ভোরের নয়। রনিতের চোখ চকচক করে উঠল। রাদের বাহুতে হাত রেখে আশ্বস্ত করে বলল, দেখবি কিছুই হয়নি ভোরের, শি ইজ ফাইন। এইদিকে ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠে রে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে, খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপাল। ভোরের কপালে হাত দিয়ে কথাটা বলল নাহি। বিস্ফোরিত চোখে তাকালো ভোর, যার ফলে হেসে কুটি কুটি নাহি। মুখ দিয়ে জয়ের মতো শব্দ করে ভোর বলল, আপনি কি সব সময় এমন কেমন বলতো? ফ্লাইটিং করেন সব সময়? অলওয়েজ না, বাট প্রায় সময় করি। আশ্চর্য। আচ্ছা, অনেক হয়েছে। এখন তোমার হাতে কি অবস্থা দেখি তো। এখনো ব্যথা হচ্ছে প্রচন্ড। চিন্তা করো না, দ্রুত ঠিক হয়ে যাবে। তা তোমার ডাক্তার সাহেবকে পেলে? ফোন অফ বলছে। নিশ্চয়ই খুব টেনশনে আছেন তিনি। আফটার অল 3 দিন ধরে নিখোঁজ হয়েছ। ক্ষণকালের জন্য হাসলো মেয়েটি। রাত ওর প্রতি ভীষণ সেন্সিটিভ বটে, তবে কতটা টেনশনে আছে এটাও ভাবার বিষয়। আচ্ছা, একটা কথা বলো তো, ম্যান হলে পড়লে কি করে? রাত ছিল, আমি খেয়াল করিনি। হঠাৎ করেই পা ফুসকে পড়ে যাই, চেঁচানোর সুযোগও পাইনি। বুঝলাম। ভাগ্যিস ম্যানহোলটা এখনো অন হয়নি, নতুন তৈরি করা হচ্ছিল, তাই পানি দিয়ে ওয়াশ করা হচ্ছিল। ভাগ্য ভালো ছিল, তাই তো পানির সাথে অন্য ম্যানহোলে এসে পড়েছো।
আপনি না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না। আরে ধ্যাত, কি যে বলো না, আমি না থাকলে অন্য কেউ নিশ্চয়ই বাঁচিয়ে নিত। তবুও থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস ফর, ভাই বলে সম্বোধন করেছো না। কিছুটা হাসলো ভোর। মেয়েটার হাতের স্যালাইন খুলে দিয়ে নাহিদ বলল, আসো তোমাকে পৌঁছে দেই, ঠিকানা জানো তো? নাহিদের এমন কথায় হেসে ফেলল ভোর। নাহিদ বলল, আরে বুঝবে না, ডাক্তাররা সব রকম প্রশ্ন করে, অনেক সময় পেশেন্টের মেমোরি লস হয়ে যায় কিনা। বুঝলাম তো। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, আমি কি 3 দিনেই জ্ঞান হারিয়ে পড়েছিলাম? না, তবে পূর্ণ জ্ঞানে ছিলে না, কথা বলার মতো পরিস্থিতিতে তো একদমই ছিলে না। আসলে গত 3 দিনের কথা আমার কিছুই মনে নেই। আচ্ছা আপনার ফোন? ওইটার কথা বাদ দাও, ওই ফোন জলে ভেসে গেছে, ওইটা অলরেডি ডেথ। তোমাকে পৌঁছে দিয়ে নতুন ফোন কিনে নিব। এবার আসো তো, তোমার ডাক্তার সাহেব টেনশনে পাগল হয়ে যায়। কথাটা বলে হো হো করে হেসে উঠল নাহিদ। আশ্চর্য হয় ভোর, একটা মানুষ কি করে এতটা হাসে? প্রতিটা কথায় ফ্লার্টিং থাকবেই। হোস্টেলের বাইরে থেকে চলে যায় নাহিদ। 3 দিন যাবৎ সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ওর। ভোরকে নিয়ে কেটে গেছে প্রতিটা মুহূর্ত। মেয়েটাকে বাঁচাতে পেরে গর্ববোধ হলো। ডাক্তার হিসেবে এই প্রথম এত বড় কাজ করেছে ও, না হলে লাইসেন্স পেয়েও কাজে জয়েন করেনি ও। মেয়েটা খোঁড়াতে খোঁড়াতে ভেতরে আসতে ছুটে এলো তিন্নি। ভোরের বাহু ধরে বলল, ম্যাম কি হয়েছে আপনার? তেমন কিছু নয় আপু। ভোরকে ছেড়ে ছুটে গেল তিন্নি। মুহূর্তেই হাজির হলেন আশা। ভোরকে দেখে উদ্বিগ্ন হয়ে গেলেন তিনি। মেয়েটার মাথায় হাত রেখে বললেন, কোথায় ছিলে তুমি? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? তিন্নি, রাতকে খবর দাও। ইয়েস ম্যাম। মেয়েটাকে ধরে ঘরে নিয়ে গেলেন আশা। ভোর কিছুটা অসুস্থ, তাই তিনি একটাও প্রশ্ন করলেন না, বরং একজন স্টাফকে দিয়ে পাতলা খাবার নিয়ে আসলেন। মেয়েটা খেতে চাইল না, তবে তিনিও নাছোড়বান্দা। এই সুরেই বললেন, এমন করলে তো হবে না, তুমি প্রচন্ড উইক, হাতটা কতটা ফ্র্যাকচার হয়েছে কে জানে। আসো খাইয়ে দিচ্ছি, তুমি চুপটি করে বসো তো। কেন যেন মা নামক ছায়াকে খুব বেশি মনে পড়ছে ওর। আশাকে মায়ের মতো ভালোবাসা দিতে দেখে কেঁদে উঠল। আশাকে কিছু বুঝতে না দিয়ে এক হাতে ওনাকে জড়িয়ে নিল মেয়েটা। হতভম্ব হয়ে গেলেন তিনি, তবে মেয়েটার মাথায় হালকা হাতে স্পর্শ করলেন। রাতের কাছ থেকে অনেক কিছু শুনেছেন তিনি। মেয়েটা কতটা অসহায় সবই জানেন। ভেতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। জীবন কত অদ্ভুত, তাই না? কেউ রাখে না আর কেউ পায় না। কতটা উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে রাত তা নিজেও জানে না। উত্তেজনায় শরীর কাঁপছে ছেলেটার। মাথায় ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। হোস্টেলের বাইরে গাড়িটা রেখে ছুটে গেল হোস্টেলের ভেতর। উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে ও। 7th ফ্লোরে ভোরের রুম। লিফট নিচে আসার সময়টুকু সহ্য হলো না ওর। এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। আশেপাশে কে আছে না আছে তাতে যেন ধ্যানই নেই। একদম ভোরের রুমের ডোরের কাছে এসে থামলো ছেলেটা। মেয়েটাকে বেডে আধশোয়া হয়ে শুয়ে থাকতে দেখে যেন ওর জ্বলন্ত চোখের শীতলতা নেমে এলো। মনের কোণে থাকা সকল ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল। ছেলেটার পায়ের আওয়াজ শুনে ফিরে তাকালো ভোর। রাতকে দেখে ভারী অবাক হলো। চুলগুলো এলোমেলো, পরনে ট্রাউজার আর টি শার্ট। মনে হচ্ছে রাতের পোশাক পরে চলে এসেছে। মেয়েটার পাশে বসলো না রাত। গভীর দৃষ্টি লেপন করে বলল, কেমন আছো ভোর? ভালো। আপনার এই অবস্থা কেন? নিচের দিকে তাকালো ছেলেটা। এক মুহূর্তের জন্য থমকে গেল, পরক্ষণে হাসি ফুটিয়ে বলল, এই আর কি। হাতে কি হয়েছে? ভেঙে গেছে। ঠোঁট উল্টিয়ে কথাটা বলল ভোর। ওর মুখের ভঙ্গিমা দেখে হেসে উঠল রাত। হঠাৎ করে মেয়েটার কাছে চলে আসলো, বুকে জড়িয়ে ধরে ঘন ঘন শ্বাস নিল। বিস্ফোরিত হলো ভোর, তবে কিছু বলল না। শুধু চোখ থেকে 2 ফোঁটা শীতল নোনা জল নেমে গেল। আই মিস ইউ ভোর, আই মিস ইউ। খুব বেশি মিস করছি তোমায়। মনে হয়েছিল আমি ধরাতে নেই। তোমাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙার আশঙ্কায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। সরি ভোর, তোমাকে দেখে থাকতে পারিনি আমি। শান্ত হন ডক্টর সাহেব, অসুস্থ হয়ে যাবেন আপনি। আমি ঠিক আছি মেয়ে। এখন বলো তো কি হয়েছিল? আর এই শরীরের আঘাতগুলো কোনোভাবে খারাপ কিছু হয়নি তো? একদম ভয় পাবে না, আর কিছু হলেও চিন্তা করবে না। লোক, তুমি সব থেকে পবিত্র।
একদম নিষ্পাপ আর শুভ্র। ছেলেটা রহিম কথাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ভোর। অধর করে হাসি ফুটিয়ে বলল, আপনি থাকতে আমার ক্ষতি হতে পারে ডক্টর সাহেব, তেমন কিছু হয়নি। আমি জানি আমার পাশে সব সময় আছেন তো আপনি, অন্ধকার থেকে রোদ্দুরে নিয়ে যাওয়ার জন্য। বড় হয়ে গেছে তুমি। হতেই হতো, 18 পূর্ণ করে ফেলেছি কিনা। অদ্ভুত কোমল দৃষ্টিতে চেয়ে রইল রাত। মেয়েটা সত্যি 18 পূর্ণ করে ফেলো নাকি? ডক্টর সাহেব কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ বলো। আপনাকে খুব টেনশনে ফেলে দিয়েছিলাম তাই না? রাত উত্তর করল না। বা হাতটা উঁচু করে কানে হাত দিল ভোর। বলল, সরি। নো ফর্মালিটিস ফোর। দেখি ডান হাতের অবস্থা, আর কোথায় ব্যথা হয়েছে? পুরো শরীরেই ব্যথা আছে। কোথাও কেটে গেছে? মাথাটা ঝাঁকালো ভোর। রাত অনলাইনে কিছু ওষুধপত্র অর্ডার করলো। মেয়েটাকে ভালো করে চেক আপ করে নিল। একটা মলম দিয়ে বলল, যেখানে কেটেছে লাগিয়ে নিও। আচ্ছা। মেয়েটার ঘাড়ে কয়েকটা দাগ দেখতে পেল, মোটামুটি গভীরই বটে। আলগোছে চুলগুলো সরিয়ে দিল রাত। মলম দিয়ে হালকা হাতে ঘাড়ে লাগিয়ে দিল। তৎক্ষণাৎ কেঁপে উঠল ভোর। পুরুষারের স্পর্শ যেন ওর বুকে ঝড় তুলে দিয়েছে। আগে তো কখনো এমন হয়নি, তবে এখন কেন এমন লাগছে? রাত দিন মেয়েটার যত্ন নিচ্ছে রাত, তবে এখনো তেমন কিছু প্রশ্ন করেনি ও। ভোর ঠিক আছে, এটাই সব থেকে জরুরি বিষয়। সময় করে প্রশ্ন করবে 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 করে 3টে দিন পার হয়ে গেল। অফিস কিংবা হসপিটাল কোথাও যাচ্ছে না ছেলেটা। ইফতারের থেকে বলে কয়েক দিনের জন্য ফ্রেশ টাইম নিয়েছে। তবে রামেসার কড়া জবাব ছিল। রাত অবশ্য হেসে সম্মতি জানিয়েছে, কয়েকদিন মাত্র, এই কয়েকটা দিন না হয় প্রিয় মানুষদের সাথে কাটানো যাক। ভোরের মাথায় চিরুনি করে দিচ্ছে রাত। মাঝে মাঝে হালকা টান লাগছে, তাতেই ব্যস্ত হয়ে পড়ছে ছেলেটা। মুখ টিপে হাসছে মেয়েটা। মিররে সেটা দেখতে পেয়ে রাত বলল, কি হলো এটা? কিছু না তো। মুখ টিপে হাসছো কেন? বেশি হাসা স্বাস্থ্যকর নয় কিন্তু। কে বলেছে? তোমার ডাক্তার সাহেব। হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে ভোর। এতটাই পাগলি যে হাতের ব্যথার কথা ভুলেই গেল। বিছানায় ঝাপটা দিতে টান হাতটা প্রচন্ড ব্যথা অনুভব হলো। না চাইতেও মুখ দিয়ে আহ এর মতন শব্দ বের হয়ে আসলো। ধীরে স্থির চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বুকের ভিতর যেন কেউ ছিদ্র করে দিয়েছে মেয়েটার। কষ্ট দেখে রাতের অনুভূতিটা ঠিক তেমনই। ব্যস্ত কণ্ঠে রাত বলল, দেখি আবার কোথায় ব্যথা পেলে? কি যে করো না তুমি। আমি ঠিক আছি। ঠিক নেই তুমি, শুধুই পাকনামি করতে জানো। উফ ভোর, বি কেয়ারফুল। এমন করলে কেমন করে হবে বলো তো? কেমন হবে? আরে আশ্চর্য মেয়ে তো তুমি। ম্যান হলে পড়ে যাচ্ছ, আবার ভাঙা হাতে ড্রাবল ব্যথা পাচ্ছ। আর পা যে কতবার মুচকে গেছে তার তো হিসেবই নেই। মেয়েটার হাত হালকা ভাবে নাড়াচাড়া করতে লাগলো রাত। ভাগ্যিস তেমন কোনো ক্ষতি হয়নি। মুখটা পাংশুটে করে রাত বলল, ম্যান হলে কি করে পড়েছিলে? পাটা হঠাৎই ফসকে গেল। সব হয়েছে আপনার হাই হিলের জন্য। অভ্যেসের জন্য পড়তে বলেছিলাম। যাই হোক, শুকনো দেবো। যেভাবে শুকনো বনেও পড়ে যাচ্ছ। ছেলেটার মুখের হাসি দেখে তেলে বেগুনে চলে ওঠে ভোর। তাতে দাঁত চেপে বলল, আমি শুকনো মানে পড়ে যাই? তা নয় তো কি। অভিমান হলো মেয়েটির। নাক টানতে লাগলো। চোখে পানি নেই, অথচ নাকে পানি এসে পড়েছে। পাশ থেকে টিস্যু এগিয়ে দিল রাত। বলল, ঠান্ডা লেগে গেছে, কান্না করিও না কেমন? না হলে আরো অসুস্থ লাগবে। 100 বার কান্না করব। জেদ করো না ভোর। তোমার অসুস্থতা পড়াশোনাতে কতটা ক্ষতিগ্রস্ত করে দিল বুঝতে পেরেছ? পরীক্ষার তো অনেক দিন বাকি। 1 সেকেন্ড সময়ও মূল্যবান। পরীক্ষার সময় পড়াশোনা করে খুব বেশি সফলতা পাবে না, তবে এটা সত্যি যে পরীক্ষার আগে পড়াটুকু সব থেকে বেশি কাজে লাগে। কথাটা বলে স্থির নয়নে তাকালো রাত। মাথাটা নিচু করে আছে ভোর। মেয়েটার পাশে বসলো রাত। বলল, মন খারাপ করলে? আচ্ছা বলো তো, কি করে ম্যানহোল থেকে বের হলে? একটা ভাইয়া গাড়ি নিয়ে যাচ্ছিল। অন্য ম্যানহলের ঢাকনা খোলা দেখে সেটা লাগাতে এসেছিল।
তখনই আমাকে দেখতে পায় আর আমাকে বাঁচিয়ে নেয়। আচ্ছা, ছেলেটার নাম কি বলো তো? ইস, নাম তো জিজ্ঞাসা করা হয়নি। ভোরের জিভ কাটা দেখে আলতো হাসলো রাত। মেয়েটা অদ্ভুত সুন্দর। এই সুন্দরের তুলনা হয় না। আসলে প্রতিটা মানুষের ভেতরেই ম্যাচুরিটি আর বাচ্চা সুলভ আচরণ লুকিয়ে থাকে। প্রয়োজন আর পরিস্থিতি ভেদে এক একটা আচরণ ফুটে ওঠে। তাই তো সৃষ্টির সেরা জীব মানুষ। আশার সাথে কয়েকটা কথা হলো রাতের। প্রচন্ড সাহায্য করেছে ভদ্রমহিলা। ওদের বিয়ে সম্পর্কিত কথাটাও উনি জানেন, তবুও কাউকে কিছু বলেননি, বরং নানানভাবে সাহায্য করে গেছেন। ভদ্র মহিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল রাত। আশা বললেন, বি নর্মাল মাই বয়। ভাগ্য বড় বিচিত্র জিনিস, এর উপর কারো কথা চলে না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, নিশ্চয় যেটা ভালো সেটাই হবে। থ্যাঙ্কস ম্যাম, আপনি না থাকলে এতটা দিন সুন্দরভাবে পার হতো না। ভরসা রাখো রাত, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর তোমার জন্য শুভকামনা। আমাদের দেশকে আরো ভালো কিছু উপহার দিবে তুমি। ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। আশার সহিত কথোপকথন শেষ করে হোস্টেল থেকে বেরিয়ে এলো রাত। 7th ফ্লোরের ব্যালকনি দিয়ে তাকিয়ে রইল ভোর। মেয়েটা 2nd ফ্লোরে থাকতো আগে, এখন কিছু কারণে 7th ফ্লোরে এসেছে। রাতের মুখটা তেমন স্পষ্ট নয়। হঠাৎই অনুভব হলো এক নিদারুণ যন্ত্রণা। এই ব্যথা নতুন নয়, এটা প্রায়ই হয়। রাত চলে গেলে বুক চিরে বেরিয়ে আসে এই ব্যথাটা। বড্ড ভয় হয় ওর, মাথার উপরে থাকা ছায়াগুলোকে হারিয়ে ফেলার ভয়। গত 1.5 বছর রাতর জন্য যা করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। চিরকৃতজ্ঞ থাকবে এই মানুষটির উপর, যে নর্দমা থেকে তুলে নিয়ে একটা সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই দিকে এখন আবারও বের হব রাত। হ্যাঁ মম। সারাদিন বাইরে থেকে যে কি পাও তুমি? কয়েকটা দিন রয়েছে, সবার সাথে না হয় একটু আড্ডা হোক। ঠোঁটটা সামান্য প্রসারিত করলো রাত। খাবার নাড়াচাড়া করতে করতে বলল, প্রয়োজন নেই মম। মন মারা হইও না রাত, তোমার ভালোর জন্য এই দূরত্ব। বুঝতে পেরেছি আমি। ছেলেটার ঘন নিঃশ্বাসের চারপাশ ভরে উঠল। দেয়ালগুলো যেন বলতে চাচ্ছে, চেও না তুমি। এই জীবনে প্রাপ্তির বড় অভাব, অন্য দেশে তোমাকে প্রাপ্তি দিবে না। সমস্ত কথাকে সাইডে ফেলে ইফতেহারের কাছে চলে এলো রাত। বাড়িতেই অফিস কক্ষ রেখেছেন ইফতেহার। রাত কাজ না করাতে সমস্ত কিছু আবারও দেখাশোনা করছেন তিনি। দরজার বাইরে কয়েক মুহূর্ত পায়চারি করে রাত বলল, আসবো ড্যাড। আসো, একটু পরে কথা বলছি, কিছু কাজ সম্পন্ন করে নেই। ওকে। ইফতেহারের কাজ দেখে ব্যালকনিতে আসলো রাত। বেশ জোরালো সমীরণ বয়ে চলেছে। অদ্ভুত তৃপ্তি রয়েছে এতে। নিজ দেশ ব্যতীত অন্য দেশ কতটা আপন হবে ওর। এমন নয় যে বিদেশ যায়নি ও, বরং বহুবার বহু দেশে গিয়েছে ছেলেটা, তবে দীর্ঘ সময়ের জন্য নয়। সেই কারণে মনের ভেতর খচখচ অনুভব হচ্ছে। এই ধরার সব থেকে আপন মাটি এই বাংলার মাটি। এই বাংলার মাটি ছেড়ে কোন সফলতা লাভ করবে ও? কি ভাবছো? ইফতেহারে কণ্ঠ পেয়ে পেছন ঘুরল। রাত মাথাটা নিচু করে কয়েকটা দীর্ঘশ্বাস ঢুকালো। সামান্য হাসি ফুটিয়ে বলল, প্রচন্ড চাপে আছো তাই না ড্যাড? কিছুটা, তবে এর থেকে বেশি কাজ সামলানোর এক্সপিরিয়েন্স আছে আমার। ক্ষণকালের জন্য বাবার মুখের পানে তাকিয়ে রইল রাত। কতটা ধারালো ব্যক্তিত্ব ওনার। চশমাটা খুললেন ইফতিহার। ছেলের চোখের ভাষা যেন আজ পড়তে পারছেন উনি, তাই বললেন, আপন মানুষ পর হতে দেখেছি আমি। প্রচন্ড কষ্ট হয়েছিল সেদিন, বহু কষ্টে এই স্থানে এসেছি। এর জন্য প্রবাসী হতে হয়েছে আমাকে। এই বলে এমন নয় যে নিজের দেশকে ভালোবাসি না, আমি প্রচন্ড ভালোবাসি এই দেশকে। তবে একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে ক্ষণকালের জন্য নত স্বীকার করতে হয়। চতুর প্রাণী হও রাত। একটা হার যদি 10টা সফলতা এনে দেয়, তবে সেই হার কি ভালো নয়? অবশ্যই ভালো। মাই বেস্ট বেটার। আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে, তবে বিশ্বাস করো, যখন সফলতা পাবে তখন সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ইফতিহারকে জড়িয়ে ধরল রাত। বুকের ভেতর শান্তির ঝড় নেমেছে। বাবা নামক এই মানুষটি কতটা ধারালো ব্যক্তিত্ব সম্পন্ন তা একটু হলেও বুঝতে পারে ও। এইদিকে কবে যাচ্ছিস রোদ?
কথাটা বলে মুখ কোবরা করে নিল নাহিদ। রাতকে কিছু বলতে না দিয়ে সত্যি বলল, তোর না জানলেও চলবে। আশ্চর্য, তুই কেন কথার মাঝে কথা বলিস? বিকজ তোরে আমার সহ্য হয় না। রাগে নাকের পাটা লাল হয়ে গেল নাহিদের। রনিত এগিয়ে এসে দুজনের মাঝে দাঁড়ালো। দুজনে ঝগড়া করতে ব্যস্ত। এই মুহূর্তে রাদের কিছু ভালো লাগছে না। টেবিলের শেষ প্রান্তে গিয়ে দীপ আর রায়ার মাঝে বসলো। রায়া বলল, আজকাল বেশি মন মরা দেখাচ্ছে তোকে, কোনো সমস্যা? এমনি। মিথ্যা কেন বলছিস? মিথ্যা নয় রায়া। আবারও মিথ্যা বলছিস রাত? রায়া ইজ রাইট, বাট তোর মুখ থেকে স্বীকার করানোর সাধ্য নেই কারোর। দীপের দিকে তাকিয়ে রইল রাত। এর বেশি কি বলবে ও? ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে পড়ল, ভোর এখন কেমন আছে রে? ফাইন। হাতটা কি ঠিক হয়ে গেছে একদম? তুই ওকে নিয়ে চিন্তিত? রনি থাকছে তো? আই নো দ্যাট, বাট তবুও ভালো লাগছে না। ঠোঁটটা কামড়ে ধরলো রায়া। আফসোসের স্বরে বলল, ইস, যদি এই সময়টাতে আমাদের ভিসা না আসতো। কাম অন রায়া, মন খারাপ করছিস কেন? এত বড় একটা সুযোগ পেয়েছিস তোরা, সিটিজেন পেলে খারাপ হবে না নিশ্চয়ই। বাট আচ্ছা বাদ দে এসব। শুনলাম সুপ্তির সাথে নাহিদের জব হয়েছে। বুঝলাম না দুজনেই একই হসপিটালে কি করে হয়? সবাই একটু করে হাসলো। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ওরা। না জানি হসপিটালে গিয়েও কেমন তোলপাড় শুরু করে দুজনে। দুপুরটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফিরল রাত। ইফতেহার দুটো পেপার নিয়ে এলেন। মুহূর্তে রাগ উঠে গেল রাদের। থমথমে মুখে বলল, তোমাদের সবকিছুই তো আমারই, তাহলে পেপার নামক সনদ করার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে রাত। হসপিটালটা তোমার নামে করে দিতে চাচ্ছি আমি, যাতে করে ভেতর থেকে দায়িত্ববোধ কাজ করে। একটা কথা মনে রাখবে, প্রতিটা মানুষ নিজের সম্পদের কদর করে। সবার সাথে আমাকে মেলাচ্ছ ড্যাড? মেলাচ্ছি না বেটা, এটাই আমাদের লাইফ। কথায় না পেরে সাইন করে নিজ রুমে চলে আসলো রাত। মিনিট কয়েক পর নাহিদ কল করলো। অভিযোগের কণ্ঠে বলল, তুই কিছু একটা কর রাত। আমি এই আস্ত ছাগল মেয়ের সাথে কাজ করতে পারবো না। অন্য কোথাও জব নিতে বল। কি হয়েছে নাহিদ? অতিষ্ঠ হয়ে গেলাম আমি। ফর্মালিটি সাইন করতে গিয়েও জ্বালিয়ে মেরেছে আমায়। শুধুমাত্র এই মেয়েটার জন্য বন্ধু মহলের বেশিরভাগ সময় আমি অ্যাটেন্ড থাকি না। ওকে আমি মেরেই দিব। নাহিদ, কথা শোন। ওপাশ থেকে ফোন কাটার টুকটুক শব্দ কানে এলো। ফোনটা আলগোজে বিছানায় ছুঁড়ে ফেললো রাত। জীবনটা কতটা অদ্ভুত হতে চলেছে, পুরোই ভিন্ন রকমের অনুভূতি। এতে রয়েছে শুধুমাত্র বিষাদ আর যন্ত্রণা। কেউ কারো নয়, সবাই পর হয়, সময়ের সাথে বদলে যায়। কেউ আগে, কেউ বা একটু পরে, তবে সে বদল হবেই হবে। মিছে অনুভূতি দিও না, বদলে গেলে কপাল হবে পোড়া। কবিতাটির সঙ্গে নিজের জীবনের কিছুটা মিল খুঁজে পেল ভোর। ফেসবুক স্ক্রল করার সময় ফেসবুকের ষোড়শী এক লেখিকা ফাতেমা তুজির পেজটা ওর সামনে পড়েছিল। কেন যেন ইচ্ছে হলো একটু ঘেটে দেখার। সেই কারণে পেজ চেক করছিল। হঠাৎ কবিতাটা চোখে পড়ল। নিজের জীবনের সাথে মিল পেল বোধহয়, তাই থমকে গিয়েছিল। ঘন ঘন কয়েকটা শ্বাস ফেললো। ওর জীবনে বদলে যাওয়ার মতো আর কেউ কি আছে? পর হবারও তো কেউ নেই। এই পৃথিবীতে নিঃস্ব, প্রচন্ড একা একটা মেয়ে। একা নয়, আছে একজন, যাকে ডাক্তার সাহেব বলে সম্বোধন করেও। ভাবনার মাঝে কলিং বেল শুনতে পেল। তিনি এসেছে দেখে মনটা ফুরফুরে হলো। তবে মেয়েটা বেশি সময় অবস্থান করলো না, বরং একটা চিঠি দিয়ে চলে গেল। চিঠিটা খুলে অবাক হলো ভোর। এই লেখা যে রাদের, কি সুন্দর আর স্পষ্ট। আমার ফ্লাইট কাল, বলবো বলবো করে বলা হয়নি তোমায়। প্রচন্ড মন কষ্ট নিয়ে কয়েকটা লাইন লিখলাম। জানি রাগ করবে অথবা অভিমান করবে, তবে উপায় পেলাম না। আমি তোমার সঙ্গে দেখা করলে আমি নিশ্চিতভাবে যেতে পারবো না। আমি আটকে যাবো কোনো এক বেড়া জানে। তোমাকে দেখে রাখা দায়িত্ব গ্রহণ করেছি আমি। থাকবো তোমার পাশে, ফোনে যোগাযোগও করবো। যে কোনো সমস্যায় রনিতকে পাশে পাবে। আমার অবর্তমানে ওকে ভরসা করে চলো। আর শোনো, মেয়ে খুব ভালো করে পড়াশোনা করবে। ডাক্তার সাহেবকে চমকে দিতে হবে। নিজের খেয়াল রেখো। মৃদু হাসলো ভোর।
সময় কত দ্রুত চলে যায়, চোখের পলকে কেটে গেল কয়েক প্রহর। মেয়েটার ভারী শ্বাসে রুমটা কেমন অদ্ভুতুরে হয়ে গেছে। হঠাৎ করে ফাতেমা তুজের সেই কবিতার কথা মনে হলো ওর। তবে সত্যি কি সবাই বদলে যায়? ভোরের জীবনে কোন বদল ঘটতে চলেছে এবার? রাতের মনে হলো ভোর আসবে, লুকিয়ে হলেও আসবে। তবে ওকে ভুল প্রমাণিত করার জন্যই বোধহয় মেয়েটা এলো না। ক্লান্তির শ্বাসটা ফেললো রাত। এই জীবনটা দীর্ঘশ্বাসে ভরপুর। রেলিংয়ে পিঠ থেকে নখ কামড়াচ্ছে নাহিদ। পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছে চলেছে সুপ্তি। জীবনে এই প্রথম সুপ্তির জন্য মায়া হলো নাহিদের। ধীর পায়ে কাছে আসলো, হালকা হাতে মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হয়নি, রাত আবারও ফিরে আসবে আমাদের কাছে। ঝমঝমে কেঁদে উঠল সুপ্তি। আকস্মিক নাহিদকে জড়িয়ে ধরল। ছেলেটার মনের গহীনে শীতল বাতাসের স্পর্শ অনুভব হলো। ভেতরটা অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। কেন যেন আজ কথা শোনাতে ইচ্ছে হচ্ছে না, বরং এভাবে আরো কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়ার তীব্র বাসনা জাগলো। বিধ্বস্ত চোখ মুখ। রামিস আর ইফতিয়ারের সাথে অভিমান করেছে রাত। সাফ সাফ বলেছে যাতে ওনারা এয়ারপোর্টে না আসেন। ছেলেটার অভিমানের কথাতে রামিসাও সম্মতি জানিয়েছেন। হাজার হোক, সন্তান তো সন্তানই হয়। এয়ারপোর্টে গেলে উনি নিজেও নিজেকে সামলাতে পারবেন না। ইফতিহার অবশ্য আসতে চেয়েছিল, তবে রাদের অভিমানী দৃষ্টির কারণে আসেননি তিনি। রাদের ছবি নিয়ে বসে আছে ভোর। ব্যালকনিতে বসে থাকায় কয়েক ফোঁটা পানি এসে পড়ল ছবিটির উপর। তৎক্ষণাৎ ছবিটি মুছে নিল। বুকটা শূন্য লাগছে। রাদের চলে যাওয়া মেনে নিতে পারছে না, একদমই মেনে নিতে পারছে না। দরজায় ঠকঠক আওয়াজ হলো। চোখ দুটো ছলছল। উপরের দিকে তাকিয়ে চোখের পানি আটকে নিল। আশা ঘরে প্রবেশ করলেন। ভোরের পাশাপাশি বসে বললেন, জীবনটা অনেক বড় মেয়ে, কারো জীবনই থেমে থাকে না। ওই সব হয় বাজে কথা। এগিয়ে যাওয়ার জন্য শক্তপোক্ত হাতের প্রয়োজন। তুমি ভাগ্যবতী যে এমন একজন আছে তোমার জন্য। সে তো চলে গেল ম্যাম, বহু থেকে বহু দূর চলে গেলেন উনি, যাকে চাইলেই ডাকা যাবে না। যে ইচ্ছে হলেই রাত্রি দুপুরের কথা চিন্তা না করে চলে আসবেন না, যার জন্য ব্যালকনির দরজা খুলে অপেক্ষা করা হবে না। আমি কি করে থাকবো ম্যাম? আশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর। আশা ভাষাহীন নির্বিকার। এমন পরিস্থিতিতে কিছু বলা যায় না। তাছাড়া নিজেদের অনুভূতি নিজেরাই বুঝতে পারবে। কিছু উপদেশ আর একটা খাম হাতে দিয়ে চলে গেলেন তিনি। চোখ মুছে ব্যালকনিতে আসলো ভোর। শিরশির বাতাসে খোলা চুলগুলো উড়ে যাচ্ছে। আলতো হাতে খামটা খুলল মেয়েটি। খামের ভেতরে রয়েছে 20 লক্ষ টাকার চেক। দু চোখ ঘোলাটে হয়ে গেল। কাবিল পরিশোধ করেই 2 ঋণ মুক্ত হলো রাত। ওর ভীষণ কষ্ট হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে রইল। দারুণ এক সাউন্ড করে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটি প্লেন। চিৎকার করে উঠল ভোর। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। খামটা বুকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে প্রচন্ড মিস করছি ডক্টর সাহেব, প্রচন্ড মিস করছি। বুকটা যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে গেল ডক্টর সাহেব। আমি যে জ্যান্ত লাশে পরিণত হলাম। এ কি অন্ধকারে রেখে গেলেন আমায়? কোথায় আপনার রোদ্দুর? আপনি ছাড়া এই সুখ যে পানসে লাগে ডক্টর সাহেব। এইদিকে ছেলেটা আপন মনে এমন প্রশ্ন করে যাচ্ছে। ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া যেন আজ বিচ্ছেদের কারখানা, যেখানে প্রেম হয় দ্রুত, সাথে বিচ্ছেদ হয় দ্রুত। তবে একটা কথা বেশ ভাবাচ্ছে, ওর সাথে তো ভোরের মনের কোনো সম্পর্ক নেই। আছে কি? নেই। তবে ভোরের সাথেও বিচ্ছেদ কি করে হয়? এটা তো সম্ভব নয়। আকাশ কুসুম কল্পনা কখনো বাস্তব হতে পারে না। ভাবনার মাঝে ডোরবেল বেজে উঠল। ছেলেটা ডোর খুলে দেখতে পেল এক সুন্দরী স্প্যানিশ নারী। কোকো বলল, হ্যালো ইফতিহার, রাত। হ্যালো কোকো, প্লিজ কাম। ইয়া। রুমে প্রবেশ করলো কোকো। দেখতে 23-24 মনে হলো, মেয়েটির বয়স 31 বছর। যার দরুন আনমনেই হাসল রাত। বিদেশিনীদের বয়স ধরা বড্ড নিষ্করুণ। কোকো জানালো সে রাদের সমস্ত দায়িত্বে রয়েছে। যে কোনো সমস্যা যেন ওকে জানানো হয়। কোকোকে কফির অফার করলো রাত। কোকো স্পষ্ট স্প্যানিশ ভাষাতে বলল, অন্য একদিন। স্প্যানিশ ভাষা জানা নেই রাদের, তাই ভ্রু কুঞ্চিত করে বলল,
সরি, আমি বুঝতে পারিনি। উপস, আই এম সরি। আসলে আমি ভুলেই গিয়েছিলাম তুমি স্প্যানিশ ভাষা জানো না। হেসে উঠল রাত। টুকটাক কিছু কথা হলো দুজনের। কোকো বয়সে 6 বছরের বড় হলেও ফ্রেন্ডলি, মনে হচ্ছে ওরা একই ক্লাসের স্টুডেন্ট। কোকো চলে গেল। বিদীর্ণ মন নিয়ে ফোনটা হাতে নিল রাত। বেশ অনেকগুলো ঘন্টা পার হয়ে গেছে লন্ডনের মাটিতে, তবে কারোর সাথেই কথা হয়নি। ইচ্ছাকৃত ভাবেই কথা বলেনি ও। কেন যেন অশান্ত মনটা শান্ত হচ্ছে না। কনফারেন্স কলে যোগ হলো 7 জন। সকলের চোখে মুখে বিস্ময়। রাতকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ছেলেটা শুধু হ্যাঁ না করছে। মন ভালো না থাকলে কিছু ভালো লাগে? সত্যি বলল, কিরে কথা বলিস না কেন? বলছি তো। আশ্চর্য, কেমন কথা বলিস? দেখতেই তো পাচ্ছি, ভুলে গেলি আমাদের। হালকা হাসলো রাত। চঞ্চল মনটাকে কখনোই দমাতে পারে না শক্তি। মাঝে মাঝে রাগ হয় রাদের। মেয়েরা এমন কেন? এই রাত। দীপের কণ্ঠস্বর শুনে রাত বলল, পরে কথা হবে, এখন আমি রাখছি, কেমন? কথাগুলো শেষ হওয়ার ফুরসত পেল না, তার পূর্বেই ল্যাপটপ অফ করে দিল রাত। শ্বাস প্রশ্বাস প্রচন্ড ভার হয়ে আছে। এই আবহাওয়া যেন সহ্য হচ্ছে না ওর। ভেতরটা কেমন জ্বালাপোড়া করছে। এই জীবনে এমন ব্যথা কখনো অনুভব হয়নি। এই দেশে থাকা সম্ভব নয়, পারবে না থাকতে। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ভোর। মনস্থির করেছে নিজেকে আইনজীবী হিসেবে করে তোলার। পড়াশোনায় বেশ অনেকটা মনোযোগী হলো মেয়েটা। সামনে যে এইচএসসি পরীক্ষা, সেই হিসেবে প্রত্যেক মুহূর্ত অতি গুরুত্বপূর্ণ। রিসেপশন থেকে কল এসেছে, কেউ একজন ওর সাথে দেখা করতে চায়। তাই নিজেকে ঠিকঠাক করে নিচে এলো মেয়েটা। রনিতকে দেখে আলতো হাসলো, কাছে এসে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ঠিকঠাক। ভোরের গলা থেকে যেন কথা বের হয় না। রনিতের সাথে গার্ডেনে আসলো। দীর্ঘশ্বাস উপনীত করে রনিত বলল, সোশ্যাল মিডিয়া কখনো পড়াশোনায় ব্যাঘাত ঘটায় না। ব্যাঘাত ঘটায় আমাদের মন, মস্তিষ্ক। সমস্ত কিছুর ব্যবহার তো আমাদেরই হাতে, তাই না? আসলে ভাইয়া, সেসব বাদ দাও। সিম কার্ডটাও খুলে রেখেছো। এই যে তুমি কি করছো না করছো, এসব আমি কি করে জানবো? তাছাড়া রাত। ঘন চোখের পাপড়িগুলো কেমন নড়তে লাগলো। সামান্য পানির আভাসও রয়েছে। উদ্বিগ্ন কণ্ঠে ভোর বলল, ডাক্তার সাহেব। তেমন কিছু না, ও খুব চিন্তিত। আমি নিশ্চয়ই রাত 1টা-2টোতে হোস্টেলে চলে আসতে পারবো না, তাই মন খারাপ করে থেকো না বোন। রনিতের কথায় লজ্জা পেল ভোর। রাত হুঠাৎ চলে আসে, এসবও জানে রনিত? ভোরের মাথায় হাত বুলিয়ে রনিত বলল, নিয়মিত খবর নিব তোমার। সিম কার্ডটা অন করো। ফোন নিয়ে বিপাকে পড়ল ভোর। রাতকে কি কল করবে? রনিত তো নাম্বার দিয়ে গেল, কল করার জন্যই নিশ্চয়ই নাম্বার দিয়েছে। কেমন দোটানায় ভুগছে মেয়েটা, ভালো লাগছে না কিছুই। অবশেষে স্থির করলো কল করবেই। বিদেশি নাম্বারটা ডায়াল করলো, তবে রিসিভ হলো না। দ্বিতীয়বার কল করে একবার রিং হতেই কল কেটে দিল। ফোন সুইচ অফ করবে, তখনই কল ব্যাক হলো। কেন যেন ফোন সুইচ অফ করতে পারলো না আর মেয়েটা। রিসিভ করে কানে গুজে রাখলো। কয়েক মুহূর্ত এভাবেই পার হয়ে গেল। কেউই কথা বলছে না, শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মোলায়েম গলায় রাত শুধালো, কেমন আছো ভোর? ভালো। মন খারাপ? না। তো কি করছিলে? এই তো পড়াশোনা করছি। নীরবতা বিরাজ করছে। রাত ভাঙা গলায় বলল, আমাকে মিস করো? কিছুটা করি, তবে সব ঠিকঠাক ভাবেই চলছে। ফোঁস করে দম ফেলল রাত। ভোর হাসি মাখা স্বরে বলল, লন্ডন খুব সুন্দর, তাই না? আপনার ভালো লাগারই কথা। আমাকে নিয়ে চিন্তিত হবেন না, আমি ঠিকই আছি। আচ্ছা শোনো। হ্যাঁ বলুন। কয়েকটা শুকনো ঢোক গিলল রাত। বলল, সত্যি কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হবে কেন? আমি তো আগের মতোই আছি। ব্যথিত হলো রাত। ভোরের সাথে টুকটাক কথা বলে বুঝতে পারলো মেয়েটার তেমন কোনো অসুবিধা হচ্ছে না।
কাঁধের ব্যাগটা ভালো করে পরে নিল, হাতে থাকা ট্রেনের টিকিটটা লন্ডনের এয়ারপোর্টে ছিঁড়ে ফেলে দিল। ভেবেছিল আজই দেশে ফিরে যাবে, কিন্তু সবই তো ঠিক আছে, তাহলে ও কেন দেশে যাবে? আজ 1 সপ্তাহ হলো একই হসপিটালে জব করছে সুপ্তি আর নাহিদ। এর মাঝে 1000 বার ঝগড়া করেছে দুজনে, প্রতিটা কাজেই ঝগড়া, এমনকি অপারেশন থিয়েটারে গিয়েও ঝগড়া করেছে দুজনে। হসপিটালে আসা লোকজন হা হা করে তাকিয়ে আছে, বোধহয় ডাক্তারদের তুই তুই করে ঝগড়া করতে কখনো দেখেনি তারা। নাহিদের ধ্যান ফিরতেই নাহিদ বলল, চুপ, এটা হসপিটাল, তোর বাবার টাকার হোটেল না। থাপ্পড় চিনিস? সুপ্তি, বাড়াবাড়ি করবি না তুই। সামনে থেকে যা। নাহিদের গায়ে ধাক্কা মেরে চলে গেল সুপ্তি। ঠাই দাঁড়িয়ে থেকে নাহিদও পিছু পিছু ছুটল। ক্যান্টিনে এসে দুজনেই এক টেবিলে বসলো। রাগে কচকচ করতে করতে খাবার শেষ করলো দুজনে। হাই তুলে নাহিদ বলল, বিল দিয়ে দে সুপ্তি। তোর টাকা নাই? না, আমি গরিব মানুষ। আমি কি তোর পেছনে আমার সমস্ত বেতন খরচ করব? করবি। পারবো না, আর তোর বিল তুই দিবি, এমনকি আমারটাও দিয়ে দিবি। বয়ে গেছে আমার। গা ছাড়া ভাব নিয়ে বলল নাহিদ। দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সুপ্তি। হুট করেই নাহিদের বুক পকেট থেকে কার্ড নিয়ে গেল। হক চকিয়ে উঠল ছেলেটা। সুপ্তির থেকে কার্ডটা নেওয়ার জন্য পাগল প্রায় অবস্থা। পুরো ক্যান্টিনে ছুটতে লাগলো দুজনে। টেরেসে এসে মেয়েটার নাগাল পেল, তবে সুপ্তি কার্ড দিতে নারাজ। মুখের ভঙ্গিমা বদল ঘটেছে নাহিদের। বলল, কার্ডটা ফেরত দে সুপ্তি। দিব না। ভালোই ভালোই দিয়ে দে বলছি। বললাম তো দিব না। সুপ্তি। নাহিদের ধমকটা এতটা জোরালো ছিল যে সুপ্তির হাত থেকে কার্ডটা পড়ে গেল। সেটা তুলে নিয়ে নাহিদ দেখতে পেল কাঁদছে সুপ্তি, পুরো চাতা অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। নিজের ভুল বুঝতে পারে নাহিদ, তাই শান্ত সুরে বলল, রাগ করিস না, আমি তো। শেষ কথা বলার পূর্বেই চলে গেল সুপ্তি। যাওয়ার আগে দুজনের বিল পরিশোধ করে দিল। নাহিদের এমন ব্যবহারে প্রচন্ড কষ্ট পেয়েছে ও। সময় পেরিয়ে গেল 4.5 বছর। কিছুদিন হলো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ভোর। আপাতত দেশের উচ্চপদস্থ একজন আইনজীবী সহকারী হিসেবে জয়েন করেছে ও। মেয়েটা নিজ দায়িত্বের প্রতি বেশ নিষ্ঠা, সেই কারণে আইন নিয়ে গ্রাজুয়েশন পাশ করার সঙ্গে সঙ্গে এমন এক অফার পেল। এই কয়েকটা বছর ছিল ব্যস্ততার কারখানা, প্রচুর ব্যস্ত সময় পার করেছে। এই যে কিছুদিন হলো রনিদের ছেলে হয়েছে, দেখতে যাওয়ারও ফুরসত পায়নি। আজ বেশ গুছিয়ে যাচ্ছে ও। বাচ্চাটা নরম হাতের ছোঁয়া পাওয়ার জন্য মনটা কেমন যেন করছে। গাড়িতে হেলান দিয়ে 4-5টা দেখে চলেছে ভোর। মৃদু সমীরণ ওর চোখে তন্দ্রা লাগিয়ে দিল। বারংবার চিমুনি হচ্ছে, তাই বলল, ড্রাইভার কাকা গাড়িটা একটু সাইড করুন তো। চোখে মুখে পানির ছিটা দিয়ে আবারও গাড়িতে এসে বসলো। ব্যাগ থেকে ফোন বের করে নির্লিপ্ত তাকিয়ে রইল রাদের দিকে। ছেলেটার সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও মনের দূরত্ব যেন অনেকটা। কি অদ্ভুত লাগে। মানুষ দূরে চলে গেলে পর হয়ে যায় বুঝি। ম্যাডাম, চলে এসেছি। ড্রাইভারের কণ্ঠে ঘোর ভাঙল মেয়েটি। উত্তর করার কয়েক সেকেন্ড সময় নিল। মৃদু কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ড্রাইভারের কণ্ঠে ঘোর ভাঙল মেয়েটির। উত্তর করার জন্য কয়েক সেকেন্ড সময় নিল। মৃদু কণ্ঠে বলল, জি। হাতে কিছু জিনিসপত্র নিয়ে চুপি সারে ঘরে প্রবেশ করলো ভোর। বাসাটা কেমন নির্জন নির্জন লাগছে। কেউ নেই যেন। অবশ্য কেউ না থাকলে কাজের মেয়েটা নিশ্চয়ই কিছু বলতো। ধীর পায়ে রনিদের ঘরে যেতেই পা থমকে গেল। বাচ্চা ছেলেটার সাথে খেলা করছে রাত। অশ্রুগ্রন্থির বিরুদ্ধে লড়েও কোনো কাজ হলো না। বেহায়া চোখ থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো। বাচ্চাটিকে কোলে তুলে এগিয়ে আসলো রাত। ভোরকে দেখে জোরালো কোনো প্রতিক্রিয়া করলো না, শুধু একটু করে হাসলো। বাচ্চাটিকে নিয়ে টেরেসে দিয়ে আসলো রনি তার এনায়ার কাছে। ভোর তখনও রনিদের রুমে ঠাই দাঁড়িয়ে আছে। ও যেন ভাষাহীন, নির্বিকার কোনো মানবিক। পেছন থেকে আলতো করে মেয়েটার হাত স্পর্শ করল রাত। ডান হাতের তালুতে চোখের পানি মুছে নিল ভোর। মেয়েটার হাত নাড়াচাড়া করে রাত বলল, হাত কেটে ফেলেছেন আপনি?
বলতে হয় নিজের প্রতি বড্ড যত্নশীল। আপনি সম্বোধনে কিছুটা বিব্রত হলো মেয়েটা, তাই কোনো উত্তর করছে না। রাদের চোখ যেন হাসে। সযত্নে মেয়েটার মুখে স্পর্শ করে বলল, না জানিয়ে চলে এসেছি তাই কথা বলছো না? কাল খুব বকেছিলাম এর জন্যই, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। বাক্যগুলো এতটাই মোলায়েম স্বরে বলল যে হেসে ফেলল ভোর। সাথে চোখে রয়েছে হালকা পানির আভাস। ক্লান্তির শ্বাস ফেলে রাত বলল, খবর নিয়ে জানতে পারলাম তুমি রনিতের বাসাতেই আসবে, তাই আমিও চলে এলাম এখানে। মম ড্যাডের সাথেও দেখা করি। প্রচুর অভিমান হয়েছে আমার। 4.5 বছর, 4.5টা বছর সবাই চোখের পলকে কাটিয়ে দিল, একটিবারও মন খারাপ করলো না কেউ। এমনকি দিন রাত ডাক্তার সাহেব বলা মেয়েটিও আমাকে মিস করেনি। এটা মানা যায়? রাদের রাখি সুরে কথাগুলো শুনে কি বলবে ঠিক ঠাউর করতে পারছে না ভোর। ছেলেটা 29-এ পদার্পণ করেছে, বোঝাই যায় না কতটা শুভ আর সুন্দর মানুষটি। এতক্ষণ পর বোধহয় কথা বলার প্রয়োজন বোধ করলো মেয়েটি। হাসি মাখা স্বরে বলল, আমি মিস করেছি। মিথ্যে বলবে না একদম, জানো না মিথ্যে বলা পছন্দ করি না আমি। মিথ্যে বলছি না, আমি সত্যি খুব মিস করেছি আপনাকে। আচ্ছা যাও, মেনে নিলাম। তবে 4.5 বছরে কখনো বলেছো মিস করে আমাকে? বললে কি হতো? You know what? আমি এয়ারপোর্টে টিকিট হাতে দাঁড়িয়েছিলাম যে কেউ একজন বলবে যে আমাকে ছাড়া ভালো লাগছে না আর আমি সেই ছুটে চলে আসবো। বাট না, তুমি আর না মম, কেউই না, ইভেন ড্যাডও, কেউ আমাকে এই বাহানা করার সুযোগ দিলে না। সেদিনই ঠিক করেছিলাম কাউকে না বলেই দেশে আসবো। মাথাটা নিচু করে নিল ভোর। অদ্ভুত ভালো লাগায় শরীর কেঁপে উঠছে বারবার। রাত যেন এক ঝাঁক রোদ্দুর হয়ে ফিরেছে ওর জীবনে। আধারে ঢেকে থাকা চাঁদটাও যেন আজ রোদ্দুর মাখাতে ব্যস্ত। ভোরকে লজ্জা পেতে দেখে রাত বলল, এই মেয়ে লজ্জা পাচ্ছ কেন? লজ্জা কই না তো, আমি কেন লজ্জা পাবো? আমি তো বারবার তুলতে যাচ্ছে ভোর, যার দরুন মুখ টিপে হাসছে রাত। ভোর এবার আরো লজ্জা পেল, চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিভ কাটলো। আশেপাশে একবার তাকিয়ে সামান্য ঝুঁকলো রাত, বলল, একটা গিফট এনেছি তোমার জন্য। গিফট? পরিয়ে দিই? মাথা ঝাঁকালো ভোর। মেয়েটার চোখের পাতায় হাত বুলিয়ে রাত বলল, ক্লোজ ইউর আইজ। মেয়েটা চোখ বন্ধ করলো। বুক পকেট থেকে এক জোড়া ইয়াররিং বের করলো রাত। বড্ড সুন্দর ইয়াররিং জোড়া। রাত আজও লক্ষ্য করেছে মেয়েটার কান খালি। কেন যে ইয়াররিং পরতে চায় না কে জানে। ছোট ইয়াররিং জোড়া ভোরের কানে পরিয়ে দিল রাত। সামান্য কেঁপে উঠল মেয়েটি। হাত দিয়ে ইয়াররিং খুলতে চাইলে রাত বাধা দিয়ে বলল, এটা খুলবে না, অলওয়েজ পরে থাকবে। কান খালি রাখলে মনে হয় পশ্চিমা আকাশে ঘন আধার, ভোর হয়েও যেন কোনো রোদ্দুর নেই। মৃদু প্রসারিত হলো মেয়েটির ঠোঁট। রাতের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল মেয়েটি। ছেলেটা এত সুন্দর কেন? রাত। হালকা কাশির শব্দ কানে আসতেই লজ্জা পেয়ে পেছন ঘুরে নিল ভোর। ইনায়া আর রনিত ঘরে প্রবেশ করে রাতের দিকে তাকালো। রাত নির্লিপ্ত কণ্ঠে বলল, কি? দেখলে রনিত, আমরা যখন প্রেম করতাম তখন কত কথা শোনাতো আমাদের। মজা করে রাত বলল, তোদের জন্য কোনো গিফট নেই? রনিদের পাংশুটে ভাগ থেকে হু হু করে হেসে উঠল সকলেই। কে বলবে ছেলেটা এক ছেলের বাবা হয়েছে? রামিসের দিকে তাকানো দুষ্কর হয়ে পড়েছে। রাত সত্যিই যেন বড় সড় অন্যায় করেছে আজ। এইদিকে রাত নিজে অভিমান নামক খাঁচাতে বন্দী। মাঝে ইফতিহার পড়েছে মহা ঝামেলায়। একবার স্ত্রীর দিকে তাকাচ্ছেন তো একবার ছেলের দিকে। দুজন দুদিকে মুখ ফিরিয়ে আছেন, যেন একে অপরের চরম শত্রু। রগরগা কণ্ঠে ইফতিহার বললেন, তোমরা কি শুরু করছো বলো তো? কিছু নয় ড্যাড, আমি পারবো না কারো রাগ ভাঙাতে। শোনো, তোমার ছেলেকে বলে দাও আমি কারো রাগ ভাঙানোর জন্য বসে নেই। আজব তো, কি শুরু করলে তোমরা? এবার ঝমঝমে কেঁদে উঠলেন রামিসা। মহা বিপাকে রয়েছেন ইফতিহার। স্ত্রীর পাশে বসলেন তিনি। এইদিকে রাত নিজেও ভালোবাসার রোদ্দুরে আইসক্রিমের মতো গলে গেল। অভিমানী কণ্ঠে বলল, 4.5 বছর কি কম সময়? আমার কষ্ট হয়নি? আমাকে দূরে ঠেলে দিয়ে সবাই তো ভালোই ছিল। দূর দেশে আমি একা একা মরেছি উত্তাপে। চারপাশে কত শত মানুষ, অথচ কেউ আমার আপন নয়। তোমাদের কথাই ভেবেছি সারাক্ষণ।
অভিমানের রোদ্দুরে পড়েছি খুব, এখন ইচ্ছে করে না বলে এসেছি। এটা কি আমার অন্যায় হলো? ছেলে শুধু দূরত্বটাই দেখলো, মায়ের ভালোবাসাটা দেখবে না। আমি 4.5 বছর ধরে নিজ হাতে রান্না খাওয়াতে পারিনি, বুকটা জ্বলে যাচ্ছে আমার। আর ছেলে না বলে এসেছে, নেই কোনো আয়োজন। আমার কষ্ট হয় না, তাই না? ইফতিহার মাথা চেপে ধরলেন। মা ছেলের অভিযোগ চলতে থাকলো কিছুক্ষণ। আজও এক গল্পের দুনিয়া থেকে ইফতিহার উঠে গেলেন। সামান্য চেঁচিয়ে দারুণ অঙ্গভঙ্গি করে বললেন, তোমাদের শুধু কষ্ট হয়, আর আমি বাবা বলে কোনো কষ্ট নেই আমার। ইফতিহারের মুখের ভঙ্গিমা দেখে রাত আর রামিসা দুজনেই খিলখিলিয়ে হেসে উঠলেন। ছুটে গিয়ে ইফতিহারকে জড়িয়ে ধরলো রাত, বলল, ইউ আর দ্য বেস্ট। আর আমি? রামিসার দিকে এক পলক তাকিয়ে আবার ইফতিহারের দিকে তাকালো রাত। দুজনকে পরখ করে নিয়ে আবার ছুটলো রামিসার দিকে। তোমাকে ছেড়ে কত কষ্টে ছিলাম তুমি জানো বেটা? সরি মম, আসলে আমারও অভিমান হয়, তাই না? অভিমান ভাঙানোর জন্য এবার একটা বউ নিয়ে আসবো ঘরে। আচ্ছা নিয়ে এসো, তবে সেই বউকে বলে দেবে আমার মম ড্যাডের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। রাতের কথায় হেসে উঠলেন ইফতিহার রামিসা। আবারও পুরো বাড়িটা সেজে উঠলো ভালোবাসার এক সুন্দর পরিবারের খাঁটি ভালোবাসার রোদ্দুরে, যেন মুখরিত চারপাশ। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আমার বন্ধু মহলে দুই প্রাণপ্রিয় বন্ধু আমাকে দুঃখ দিয়ে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। রাতের উপস্থাপনা দেখে হাসতে লাগলো সকলে। সবার আগে ছুটে এলো সুপ্তি, রাতকে জড়িয়ে ধরে বলল, সরি সরি সরি, বিশ্বাস কর, এই হারামি নাহিদকে ভালোবাসি না আমি। শুধুমাত্র ওকে জ্বালানোর জন্য এই রিলেশনের নাটক। হয়েছে, আপনি অনেক বলেছেন, দুদিন পর বিয়ে করে নেবেন, তারপর আমরা জানবো না। রাত মুখের ভঙ্গিমা পাল্টে গেল সুপ্তির। মেয়েটার হাত ধরে রাত বলল, রাগ করার কথা আমার, রাগ করছিস তুই? আমি এমনি। আবারও হাসির রোল পড়ে গেল। নাহিদের মনটা ভালো নেই, সবার দিকে তাকিয়ে থেকেও তেমন হাসি মজা করতে পারছে না। সুপ্তি এসে ওর মন ভালো করার চেষ্টা করলো। নাহিদ বলল, আমি তোকে বিয়ে করতে চাই সত্যি, আমিও তো চাই, কিন্তু আমার মম ড্যাড। নাহিদের মুখটা কেমন হয়ে গেল। সুপ্তি বলল, ওনারা আমাকে মেনে নিবেন না। সেটা নয়, ওনারা আসতে চায় না এই দেশে। কিন্তু নাহিদ, তাহলে কি করে হবে? দম ফেললো ছেলেটা। সুপ্তির অবিন্যস্ত চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, আমি ওদের সাথে কথা বলে তোকে জানাবো। মাথা ঝাঁকালো সুপ্তি। মুড়ির মুখে সবার সাথে আড্ডা দিতে লাগলো দুজনে। তবে ভেতর থেকে শান্তি অনুভব হলো না। এই যন্ত্রণার বুঝি শেষ নেই। রাত, হ্যাঁ রনিত বল। এদিকে আয়। সকলের থেকে রাতকে আড়ালে নিয়ে গেল রনি। ছেলেটা কিছু একটা বলতে চাচ্ছে, তবে পারছে না। রাত আশ্বস্ত করে বলল, আরে বল। ভাই, আঙ্কেল আন্টি তোকে নিয়ে মেয়ে দেখতে যাবে বললে। তো সমস্যা কি? উফ রাত, তুই কি ভুলে গেলি? কি ভুলে গেলাম? আরে ভাই, হেয়ালি না করে ভেঙে বল সবকিছু। ভোরের কি হবে? শান্ত চোখে তাকালো রাত। এই কয়েক বছরে ভোরকে ছোট বোনের স্থান দিয়েছে রনি, তাই এত চিন্তিত ছেলেটা। রাতের বাহু ঝাঁকিয়ে বলল, আর তোর অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নেই, আমি চেষ্টা করেছি দায়িত্ব পালনের। আর বিয়েটা? শুকনো ঢোক দিল ছেলেটা। এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা নেই ওর, তাই প্রসঙ্গ বদলাতে আবারও আড্ডাতে মজে গেল। ভোরকে দেখতে এসেছে রনিত আর রাত। দুজনকে একসঙ্গে আশা করেনি মেয়েটা। রনিত বলল, এ কি, মুখটা এমন কেন? আমার আশাতে খুশি হওনি? খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি, তবে দুজনকে একসাথে আশা করিনি। মেয়েটির সরল উত্তর দেখে হাসলো রাত। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ভোর। রনিত বলল, একটা সুসংবাদ রয়েছে, আজ আমরা রাতের জন্য পাত্রে দেখতে যাব। ও, এক্ষুনি যাবেন? ভোরের স্বাভাবিকতা দেখে মুখটা ফুটো বেলুনের মতো চুপ সে গেল রনিতের। এই কেমন মুসিবতে পড়লো ও।
এরা দুজন কি সব পানিতে গুলে খেয়েছে? বেশ কিছুক্ষণ কথা বলে রাত আর রনিত বেরিয়ে এলো। রনিতের মাথা কেমন ভন ভন করছে। রনিত বলল, তোরা কি এই বিয়েটা ভেঙে দিতে চাচ্ছিস? আমাকে কেন বলছিস তুই? আজব তো, কাকে বলবো? জানি না। পকেটে হাত গুজে দিয়ে হাঁটা লাগালো রাত। রনিতের কাহিল অবস্থা, ছেলেটা এক বাচ্চার বাপ হয়ে বুঝতে পারে না এই দুই মানবের অনুভূতি। কতগুলো মেয়ের ছবি পড়ে আছে রাদের কাবার্ডে, সবগুলো রামিস আর ইফতিহারের দেওয়া। ছেলেটা ব্যক্তিত্ব সকলকেই মুগ্ধ করে, সেই কারণে এতগুলো প্রস্তাব এসেছে। না দেখে রিজেক্ট করে দিয়েছে রাত। তাই আজ কোনো এক অপসরের সাথে দেখা করাবে বলে মনস্থির করেছেন রামিস। রাত অবশ্য বারণ করেননি। নাহিদ আর রনিত ও এসেছে। সবার মুখে গোমরা, যেন কেউই রাজি নয় এই বিষয়ে। তাড়াতাড়ি তৈরি হয়ে নে রাত। আমি তো তৈরি। এই কস্টিউম পরেই যাবি? রনিতের প্রশ্নে বিব্রত হলো ছেলেটা। শার্টের গা থেকে সামান্য ঘামের গন্ধ নাকে এসে লাগছে, তাই শার্টটা চেঞ্জ করে নিল। নাহিদ গেমস খেলায় মত্ত হলো। নাহিদ এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, একটু ভেবে দেখ। কি ভাববো? হেয়ালি ভালো লাগছে না রাত। কোনো হেয়ারই নেই এতে। যে কোনো সম্পর্কের জন্য দুটো পজিটিভ মনের প্রয়োজন। আমি এখানে নেগেটিভ মন খুঁজে পেলাম না। এখন এসব বাদে রনিত। চুপ হয়ে গেল রনিত। রাদের মনটা কেমন অস্থির চঞ্চল। ছেলেটা বারবারই আফসোস করে কোনো রকম মাদক কিংবা ধূমপান না করতে পারার কারণে। এমন নয় যে চেষ্টা করেনি, বহুদিন চেষ্টা করেছে, তবে কখনোই সম্ভব হয়নি। ভেতর থেকে নাকচ চলে আসে। হয়েছে তোমাদের? জি আঙ্কেল, অলমোস্ট। একই নাহিদ, এখনো ফোন ইউজ করছো? রাখো এগুলো, আসো আমার সাথে, অনেক কাজ করতে হবে। হাসি মুখে সম্মতি প্রদান করলো নাহিদ। ইফতারের সাথে খোশ গল্প হলো কয়েক মুহূর্ত। মেয়ে দেখতে যাওয়ার জন্য এত তন্ত্র নিয়ে আসে কেউ? উফ, বেশি কথা বলো না তো। রামিসার ধমকে সরে আসলেন ইফতিহার। হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। রামিসার ধমকে সরে আসলেন ইফতিহার। তত্ত্ব দেখে মনে হচ্ছে পাত্রী দেখতে নয়, পাত্রীকে তুলে আনার ব্যবস্থা চলছে। অবশ্য মেয়েটা আসলেই সুন্দরী। ইফতিহার নিজেও ছবি দেখেছেন, রামিসার কোনো এক কাজিনের মেয়ে। 3 গাড়ি করে তত্ত্ব পাঠিয়ে দিলেন রামিসা। ড্রয়িং রুমে এসে তাগাদা দিলে বললেন, আরে আসো তোমরা, এমন ভঙ্গিমা করে আছো কেন রাত? কিছু হয়েছে বেটা? ওকে মম। আচ্ছা দ্রুত আসো। রনিত, নাহিদ, রাতকে নিয়ে আসো তো বেটা। জি আন্টি। রনিতের কোনো আগ্রহ নেই, তাই নাহিদই এগিয়ে গেল। রাদের পাশে এসে বলল, কি রে চল। যা, আসছি আমি। আন্টি কি বললো শুনলি না? একটু পরে যাবো নাহিদ। আশ্চর্য হচ্ছি আমি। আরে আয় না রে দোস্ত। একটু পর। না, কোনো পরে নয়। আচ্ছা, আসছি। নাহিদের সাথে হাঁটা লাগালো রাত। তখনই ছেলেটার ফোন বেজে উঠল। সত্যি কল করেছে। দুপুর থেকে 8 বার কল করেছে মেয়েটা। মাত্র 13 দিনের রিলেশন ওদের, অথচ 13,000 বার কল করে নিয়েছে সত্যি। এমন প্রেমিকা পাওয়ার ভাগ্য নয়, রাজভাগ্যের ব্যাপার। আকাশে পানি তাকিয়ে থেকে চোখের পানি মুছল ভোর। বুকের ভেতর কষ্টটা যেন হুড়মুড়িয়ে বেড়ে চলেছে। ওর কোনো অনুভূতি কাজ করছে না, শুধুমাত্র চোখ থেকে নোনা পানির স্রোত নেমে যাচ্ছে। টুংটাং মেসেজের শব্দে ঘোর কাটে মেয়েটার। মিসেস মেরি মেসেজ করেছেন, কাল সকাল সকাল আমরা 7 দিনের জন্য একটা ইনভেস্টিগেশন চালাবো। আমি অন্য কারোর উপর ভরসা রাখতে পারছি না, বিষয়টা অতি জরুরি। ক্রন্দনরত মুখটা সিরিয়াস হয়ে উঠল। একজন নিষ্ঠাবান ব্যক্তিত্বকে রপ্ত করেছে মেয়েটা। উপলব্ধি করতে পারে নিজের জীবনের ঝামেলাগুলো কাজে প্রভাব পড়লে সঠিক কাজ হবে না। ল্যাপটপ নিয়ে বসে পড়ল মেয়েটি। প্রচন্ড কাজ করতে হবে ওকে। সকাল সকাল বের হতে হচ্ছে, তাই রাত দেখা করতে এসেছে। হাই তুলে ছেলেটি বলল, কাক ভোর, এখন মাত্র 4:30 বাজে। পশ্চিমা আকাশে এখনো ঘন কালো আধার। রোদ্দুর ছাড়া কোথায় যাবে তুমি?
বিষয়টা খুব জরুরি ডাক্তার সাহেব, আমাকে যেতেই হবে। ম্যাম আমার উপর ভরসা করে আছেন, আর এতগুলো মানুষকে ন্যায় বিচার পাওয়ানোর দাবিতে কাজ করছি আমরা। কিন্তু এখন আধার ভোর। মৃদু হাসল মেয়েটি, হাতে থাকা ব্যাগটি ফেলে রেখে সামান্য এগিয়ে এসে বলল, আধারকে ভয় পাই না আমি, রোদ্দুর তো আপনি দেখিয়েছেন তাই না? নেত্রাচ্ছন্ন চোখে তাকিয়ে রইল রাত। মেয়েটি বুঝি অনেক বড় হয়ে গেছে। বাচ্চা সেই 17 বছরের মেয়েটি আজ 23 বছরের যুবতী। কথায় রয়েছে ধারালো সুর, বোঝাই যায় কতটা সচেতন মেয়েটি। ডাক্তার সাহেব, হ্যাঁ, আমার যেতে হবে। আমি পৌঁছে দিই। নিদ্রাচ্ছন্ন চোখে তাকিয়ে রইল রাত। বারণ করার ইচ্ছে থাকলেও বারণ করতে পারল না ভোর। মন মস্তিষ্ক একসাথে কাজ করছে না মেয়েটির। প্রচন্ড চিন্তিত হয়ে পড়ল। এভাবে চলতে থাকলে বড় বড় ভুল হয়ে যাবে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দে তাকালো মেয়েটি। ছেলেটির চোখ বারবার বুজে আসছে। গাড়ি থামান। কেন? থামাই না। মেয়েটির কথা মতো গাড়ি থামালো রাত। গাড়ি থেকে নেমে এসে সিট বদল করলো ভোর। রাতকে উদ্দেশ্য করে বলল, আপনি বড্ড অলস হয়ে গেছেন আজকাল। বড্ড বেশি নয়, কিছুটা। উচিত নয় এগুলো। কেন উচিত নয় মেয়ে? জানো না অলসতা ভালো। আশ্চর্য। কিসের জন্য? জানি না। ভোর আর কথা বাড়ালো না। স্মৃতির অলিতে গলিতে রাত ছড়িয়ে আছে। 5 বছর পূর্বে নিজ হাতে ড্রাইভিং শিখিয়েছিল রাত। কি সুন্দর সেসব অনুভূতি। চোখের পাতাগুলো নেতিয়ে পড়তেই পা হাতে চোখ বুলালো। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে রাত। বারংবার মন চাইছে এই সময় যেন পার না হয়। মিসেস মেরিন খ্রিস্টান ধর্মের অনুসারী এবং সে অর্ধ বাঙালি। তার বাবা বাংলাদেশি হলেও মা একজন বিদেশী। সেই কারণে ভদ্রমহিলার মুখের গড়নে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায়। অদ্ভুত লাগে ভোরের কাছে। মহিলার চঞ্চলতা ওকে 1000 বার বিমোহিত করেছে। ট্রেনে বসেও নানা কথাবার্তা চলল দুজনের মাঝে। একটা সংস্থার নামে গরিবদের থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তবে মিসেস মেরিন আশঙ্কায় আছেন। তার ধারণা কিছু অনৈতিক মানুষ প্রমাণ সরানোর ব্যবস্থা করতে পারে। কক্সবাজারে এসে মিসেস মেরিন বললেন, ইনভেস্টিগেশনের জন্য সেন্ট মার্টিন পাঠিয়েছিলাম 4 জনকে। তবে এদের কার্যক্রম দেখে মনে হলো বিক্রি হয়ে গেছে ওরা। হ্যাঁ, আমি চাই না এতগুলো মানুষের পেটে লাথি মারা হোক। ইয়েস ম্যাম, আমি বুঝতে পেরেছি। ছদ্মবেশ ধারণ করে দুজনে সেন্ট মার্টিনের রিসোর্টে প্রবেশ করলো। লক্ষ্য একটাই, দুষ্টের বিনাশ আর ন্যায় বিচার। 1 সপ্তাহের কাজ 3 দিনে হয়ে যাবে তা কেউই কল্পনা করেনি। ঢাকার মাটিতে পা ফেলে স্বস্তির নিঃশ্বাস নিল ভোর। মিসেস মেরিনকে বিদায় জানিয়ে ফিরে এলো হোস্টেলে। রাতে তিন্নির সাথে ডিনার করলো। মেয়েটা বড় ভালো। ভোর নিজের সমস্ত খরচ এখন নিজেই চালায়। মেয়েটার এমন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেনি রাত, বরং দেখে ভালোই লেগেছে। মেয়েটা যে স্বনির্ভরতাকে গুরুত্ব দিচ্ছে। একটা কথা বলি ম্যাম। অনুমতি নেওয়ার কি আছে তিন্নি আপু? সামান্য হাসলো তিন্নি। ভোরকে ছোট বোনের মতোই সমীহ করেও। তিন্নির এমন নিরস তাকানো দেখে ভোর বলল, আপনি কি খুব চিন্তিত আপু? তেমন নয়, তবে খুব দ্রুত গভীর দুর্নীতি পড়ে যাবো মনে হচ্ছে। নিশ্চিন্তে বলুন না। আপনার সাথে ডাক্তারের বৈবাহিক সম্পর্কটা আমাকে ভাবাচ্ছে। সবটা আমি জানি, তবু এই পরিণতিকে নিয়ে ভয়ে ভয়ে আতঙ্ক রয়েছে। শীতল কণ্ঠে উত্তর করলো ভোর, সবকিছু সবার জন্য নয় ডাক্তার সাহেব। আমার কাছে অন্ধকার কাটানো রোদ্দুর স্বরূপ। সত্যি কি আপনারা আলাদা হয়ে যাবেন? আমরা তো কখনো এক ছিলামই না। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইল। কাল থেকে 7 দিনের ছুটি নিয়েছে মেয়েটা, তাই ভোরের মাথায় হাত বুলিয়ে বলল, বয়সে আমার ছোট আপনি, বড় বোনের মতো একটা উপদেশ দিচ্ছি, নিজের অনুভূতিকে গুরুত্ব দেবেন। এইদিকে বিদ্যুৎ চমকানোর মতো বারবার চমকে যাচ্ছেন রামিসা। দিবানে বসে মুখ টিপে হাসছে রাত আর ইফতিহার। রামিসা বললেন,
এত বড় ধোকা। মেয়ে সুন্দর, শুধু চামড়া সুন্দর হলেই মেয়ে সুন্দর হয়? আইস ব্যাগ মাথায় দিয়ে ধপ করে বসলেন সোফাতে ইফতিহার। হো হো করে হেসে উঠলেন। রাদের দিকে অসহায় চোখে তাকালেন রামিসা। হাতের ইশারায় রামিসাকে শান্ত হতে বলল রাত। খবরের কাগজ মেলে দিয়ে ইফতিহার বললেন, রামিসা বেশ দুঃখ পেয়েছে। ফুটফুটে সুন্দরী মেয়ে দেখালো, তবে মেয়েটার সব তার যে পোকায় খেয়ে নিয়েছে সেটা বলল না কেন? চোখের পানি মুছে উপরে উঠে গেল তিনি। ইফতিহারের পাশে এসে বসলো রাত। ইফতিহার বললেন, হাঁটতে হাঁটতে যা তা অবস্থা হলো ইফতিহারের সাথে। কিছু কথা বলে বেরিয়ে পড়লো রাত। রিল্যাক্স মম, আমরা মেয়েই তো দেখছি, বিয়ে তো করে ফেলিনি। তবু এত বড় কথা আগে কেন বললো না আমাদের? যেদিন দেখতে গেলাম সেদিনও জানায়নি। কোনো মতে বিদায় করছে আমাদের। মেয়েরা তো কথা বলেনি, কি জানে বোবা নাকি। মম, এটা আমাদের মেন্টালিটির প্রবলেম। এসব ভেবে মন খারাপ করবো না তো। বোকারা মেয়ে ডাক্তারের বউ, এটা কি মানা যায়? গার্ডেনে এসে ফিক করে হেসে উঠল রাত। দারুণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রাত সামান্য হাসার চেষ্টা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নদীর পাড়ে এসে বসেছে রাত আর ভোর। টলটলে পানিতে পা ভেজাতে দারুণ লাগছে। শিশির রিমিঝিমি বাতাসে কয়েক গাছের চুল উড়ে যাচ্ছে এলোমেলো হয়ে। মাথার উপর দিগন্ত আকাশের বুকে লেপ্টে আছে কতগুলো মেঘ। এই সুন্দর পরিবেশের মাঝে খলবলিয়ে হাসতে লাগলো এক তরুণী। ঝলকানো হাসিতে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল রাত। হাসির এক পর্যায়ে রাদের হাতটা স্পর্শ করলো। মেয়েটি যে বোকরা, আপনি জানা সত্ত্বেও আগে কেন বলেননি? আমি বললে বিষয়টা অন্যরকম হতো। তাছাড়া আর্টিফিশিয়াল দাঁত লাগানো যেত, তখন হয়তো মম ইমোশনাল হয়ে যেত। হাওয়ায় আফসোস করে বোকরা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছি, বাট প্রতারিত হয়ে এখন রাগি মুডে আছে। এটাই ভালো হয়েছে। আপনি তো ভারী দুষ্টু। একটু আর কি। হাসতে লাগলো ভোর আর রাত। ভোরের হাতটা বারবার রাতকে স্পর্শ করছে। মেয়েটার কোনো ধ্যানই নেই। দীর্ঘশ্বাস লুকিয়ে রাত বলল, কেসটা দিতে যাচ্ছে শুনলাম। অনেক ভালো লাগছে, পুরো ফ্রেশ মাইন্ড এখন। পত্রিকায় তোমাদের ছবি বের হয়েছে, বেশ প্রশংসনীয় ব্যাপার। হয়তো, তবে সবটা মেরিন নামের কারণে সম্ভব হয়েছে। আমি শুধু তাকেই সহ্য করেছি। কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করলো। আর চোখে ভোরকে দেখে চলেছে রাত। বিধ্বস্ত চেহারা। এমন কেন লাগছে মেয়েটাকে? ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তেই মেয়েটার হাত ধরে টানতে লাগলো রাত। তবে আশ্চর্যজনকভাবে ঠায় বসে রইল মেয়েটি। আকাশের দিকে এক পলক তাকিয়ে রাত বলল, কে বাসনা কেন? না আসলে কি খুব ক্ষতি হয়ে যাবে ডক্টর সাহেব? থমকে গেল রাত। মেয়েটার কথায় এত ব্যথা কেন? বৃষ্টির পানির সাথে নোনা জলের ধারা একাকার হয়ে গেল। আজ বুক ফাটা আর্তনাদ করবে ভোর। অপেক্ষা শুধু মেঘ ডাকার। যেই না মেঘ ডাকলো, চিৎকার করে উঠল। প্রচন্ড অবাক হয়ে তাকিয়ে রইল রাত। বৃষ্টির পানিগুলো যে একে একে সমস্ত কাদাকে পরিষ্কার করে দিচ্ছে। অন্ধকার ছাপিয়ে এনে ভালোবাসার রোদ্দুর, যে রোদ্দুরে রয়েছে প্রেম, প্রেম আর প্রেম। এই প্রেমময় তৃষ্ণা রাতকেও স্পর্শ করেছে। হয়তো এই প্রথম, কিংবা প্রকাশ্যে প্রথম। মেয়েটিকে ভালোবাসায় জড়িয়ে ধরল রাত। মেয়েটির মাথায় পরপর চুমু দিয়ে বলল, এমন করো কেন? তুমি জানো কতটা ভালোবাসি তোমায়। জানতে চাই না ডক্টর সাহেব, আমি জানতে চাই না কিছু। আমাকে ছেড়ে যাবেন না আপনি, কোথাও যেতে দিব না আমি। এই বৃষ্টিকে সাক্ষী রেখে আমি দাবি জানাচ্ছি, আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে আপনাকে। আমি যেমনই হই না কেন, আমাকে মেনে নিতে হবে। কোনো কিছুর বিনিময়ে আপনাকে ছাড়ব না। মেয়েটার কান্না জড়িত আকুলতা রাদের বুকে ঝড় তুলে দিয়েছে। বৃষ্টির পানি ছুঁয়ে যাচ্ছে সর্বাঙ্গে। সমস্ত আলোটাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। যাক, পাক দিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে প্রেমময় রোদ্দুর, যার বৈধতা সৃষ্টিকর্তা নিজ হাতে গড়েছেন। ভেজা কাপড়ে দাঁড়িয়ে থেকে ঠান্ডা লেগে গেল ভোরে। বারবার হাঁচি দিচ্ছে। বিজ্ঞদের মতো রাত বলল, আজও ধাপে গড়া তুমি। আমি কি করেছি? অধিকার চাওয়ার জন্য বৃষ্টিকে সঙ্গী মনে হলো। লজ্জা পেল ভোর। তবে সে লজ্জাকে ছাপিয়ে হাঁচি নেমে এলো। নাকের পাটা লাল হয়ে আছে মেয়েটার।
যার ফলে হেসে কোটি কোটি রাত। মেয়েটার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, সৃষ্টিকর্তা বোধ হয় সেই দিন আমার কথা শুনেছিলে, তাই আজ তুমি আমার, শুধু কাগজে কলমই না, মন থেকেই তুমি আমার। ছেলেটার কথা বুঝতে পারলো না ভোর, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। এক হাতে মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, আজ আমরা ফিরছি না কোথাও, তাহলে কোথায় যাব? পাশে একটা কুটির আছে, সেখানেই থাকবো। কেন? আমার অনেক ইচ্ছে ছিল কোন এক বৃষ্টি মাখা রাতে বউকে জড়িয়ে ভাঙা কুটিরে ঘুমাবো। কি অদ্ভুত চিন্তা ভাবনা। হেসে কুটি কুটি হলো ভোর। রাতের মোহ মিশ্রিত চাহনিতে হালকা লজ্জা পেল। বারবার নিজেকে ঠিকঠাক করছে ও। তা দেখে ঠোঁট কামড়ে হাসছে রাত। মেয়েটির কানের কাছে মুখ নিয়ে আসতেই গরম নিঃশ্বাস এসে পড়লো ওর ঘাড়ে, যার ফলে কেঁপে কেঁপে উঠল ভোর। রাত বলল, আজ একটা বহু পুরনো গল্প শোনাবো। গল্প? গল্প। মেয়েটির নেতিয়ে পড়া চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। গাড়ির কাছে এসে রাত তোয়ালে বের করলো। অবাক হলো না ভোর, কারণ রাতের কাছে এমন উদ্ভট জিনিস থাকে যা ভাবনার অতীত। মেয়েটির ভেজা চুলগুলো নিজ হাতে মুছে দিল রাত। প্রতিটা মানুষের শরীরের একটা আলাদা গন্ধ আছে, ভোরেরও রয়েছে। রাত বরাবরই ভাবে মানুষ কত পাগল হলে বউয়ের গায়ের গন্ধ শোকে, কিংবা লুকিয়ে থাকতে পারে কাবার্ডের ভেতর। নিজ ভাবনায় হেসে উঠল রাত। ভোর বলল, হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। প্রতিটা মানুষের শরীরে একটা আলাদা গন্ধ থাকে, ভোরেরও রয়েছে। রাত বরাবরই ভাবে মানুষ কত পাগল হলে বউয়ের গায়ের গন্ধ শোকে, কিংবা লুকিয়ে থাকতে পারে কাবার্ডের ভেতর। নিজ ভাবনায় হেসে উঠল রাত। ভোর বলল, এতক্ষণ অবাক না হলেও এবার অবাক হলো ভোর, কারণ রাত একটা শপিং ব্যাগ থেকে শাড়ি বের করে দিল ওর হাতে। সামান্য হাসতেই ভোর বলল, কি হলো? কিছু না। এটা কি করে? ধরো কফি মিসেস। বুঝিনি আমি। তোমাদের জন্মদিনে শাড়িটা দিয়েছিলাম, মনে আছে? কিন্তু এখানে কি করে এলো এটা? আমি তো কাবার্ডে তুলে রেখেছিলাম। একই রকমের দুটো শাড়ি ডিজাইন করিয়েছিলাম আমি। একটা কফি জন্মদিনের উপহার স্বরূপ দিয়েছিলাম, শুভ্র সাদা রঙের মিহি শাড়ি। আমি কিছু বুঝলাম না ডাক্তার সাহেব। এত শত বুঝতে হবে না, এখন এটা পরে আসো। ভ্রুজোড়া বেঁকে গেল মেয়েটির। গাড়িতে বসেই চেঞ্জ করতে হবে, এখানে আর কোনো প্লেস নেই। মাথা ঝাঁকিয়ে গাড়ি থেকে চেঞ্জ করে আসলো ভোর। রাত এক পলক দেখে নিজ হাতে কাজল পরিয়ে দিল। অবাকের উপর অবাক হচ্ছে ভোর, এই যেন অন্যরকম একজন। ছেলেটা ঠোঁটের কোণে রহস্যময় হাসি। এত শত আয়োজনের কারণ কি তবে? রাত যেন ভবিষ্যৎবাণী করেছিল আজ বৃষ্টি থামবে না, তাই সন্ধ্যা নামার উপক্রম হলেও বৃষ্টি থামছে না একটু। মেয়েটা বড্ড শীত কাতুরে, শীর্ষের হাওয়াতে কেমন জড়সড় হয়ে যাচ্ছে। গাড়ির কাছে মুক্তি আছে ঠিক যেন 5 বছরের কোনো আদুরে বাচ্চা। রাত কিছুটা কাছে এলো। ভোরের কোনো পাত্তা নেই। মেয়েটা দিব্যি শাড়ি পরে পুতুল হয়ে আছে। রাতের ভীষণ দুষ্টুমি করতে ইচ্ছে হলো। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফু দিল। ভোর বলল, কি করছেন? কি করলাম আমি? কিছু না। ভোর আবারও ব্যস্ত হলো বৃষ্টি দেখায়। মেয়েটা এতটা বুদ্ধিজ্ঞানহীন যে রাত কি করবে বুঝে ওঠে না। কয়েক মিনিট দাঁতে দাঁত চেপে বসে রইল। ভোর এখনো হা হয়ে বৃষ্টি দেখছে। প্রকৃতি কত সুন্দর, আকাশ থেকে পানির ফোঁটা এসে মাটিকে ছুঁয়ে যাচ্ছে। আচ্ছা, মাটির কি রকম অনুভূতি হয়? ডাক্তার সাহেব একটা কথা বলুন তো, বৃষ্টি যখন মাটিকে স্পর্শ করে মাটির কেমন লাগে? প্রশ্নটা অদ্ভুত হলেও রাতের কাছে দুষ্টু এক উত্তর আছে। মেয়েটার সন্নিকটে এলো রাত। কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, বৃষ্টি যখন মাটিকে স্পর্শ করে তখন পুরো পৃথিবী মাটিকে হিংসে করে। সত্যি? আর মাটি তখন রাজকীয়তা অনুভব করে, ঠিক তুমি আমাকে স্পর্শ করলে আমার যেমন লাগে। বেশ আগ্রহ পেল ভোর। হাসি হাসি চোখে বলল, আমি আপনাকে স্পর্শ করলে কেমন লাগে আপনার? মেয়েটার দৃষ্টি দেখে রাতের ভেতর থেকে তৃপ্তি এলো বেশ। রাত বলল,
তুমি যখন আমায় স্পর্শ করো তখন আমি এলোমেলো অনুভব করি। আমি আমার সত্তাকে ভুলে যাই, ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। মনে হয় স্পর্শ আমাকে শেষ করে দেবে। আবার এই স্পর্শ ছাড়াও আমি বাঁচতে পারি না। এক নিদারুণ যন্ত্রণা, যার কোনো নাম হয় না, হয় শুধুই অনুভূতি আর অনুভূতি। মেয়েটার মুখ হা হয়ে আছে, রাদের মাঝে লুকিয়ে আছে বিশালতা। রাত শুধুই হাসলো, সিটে হেলান দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। সন্ধ্যার আকাশে লাল আভা মোহ ছড়াচ্ছে। বৃষ্টির পরিমাণটা কমে গেছে বেশ অনেকটাই। হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, তবে আকাশ গুমট। মেয়েটাকে নিয়ে বাইরে এলো রাত। ধীর পায়ে কাদা মাটি ডিঙিয়ে নদীর কাছে এলো। সূর্যের শেষ আলোটুকু নদীর পানিতে পড়েছে। হালকা স্রোতে সেগুলো খেলা করছে অদ্ভুত ভাবে। ভোরের মনে পড়ে গেল পুরনো কিছু রঙিন স্মৃতি। চোখ দিয়ে সুখের জলধারা বইল। পেছন থেকে ভোরকে জড়িয়ে ধরল রাত। কাঁধে নাক ঘষে বলল, ভালো লাগছে? ভীষণ। একটা কথা বলবো? রাগ করবে না তো? রাগ করবো কেন? আচ্ছা তাহলে বলি, তোমাকে চকলেটের মতো লাগছে, হোয়াইট চকলেটের মতো একদম। দেখলেই বুকের ভেতরে ঝড় উঠেছে আর খেয়ে ফেলতে ইচ্ছে হয়। কি অশ্লীল আপনি! প্রতিটা স্বামী তার বউয়ের কাছে ভীষণ অশ্লীল হয়, জানো তো? ছাড়ুন। ছাড়বো না। আচ্ছা ধরেই থাকুন। দুষ্টুমি করতে ইচ্ছে হয়। কথাটা বলেই মেয়েটির গালে চুমু খেল রাত। রাতকে অনুভব করতে চোখ বন্ধ করলো মেয়েটি। পুরুষালী স্পর্শ কখনোই পছন্দ নয় ওর। তবে রাতকে এত ভালো লাগে কেন? এই স্পর্শ হালাল তাই? এই কি ভাবছো বলো তো? কিছু না। আচ্ছা চলো ওই কুটিরে যাবো আমরা। আচ্ছা। কুটিরের কাছে এসে কিছু একটা মনে পড়লো রাদের। ভোরকে নিয়ে আবার গাড়ির কাছে এলো। গাড়িতে বসিয়ে দিয়ে বলল, একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। আপনি কোথায় যাচ্ছেন? উত্তর করলো না রাত। ভোরকে ফেলে রেখে চলে গেল। ফোঁস করে দম ফেলল ভোর। রাতকে আজ অন্যরকম লাগছে, যেন রহস্যময় কোনো মানব। ছেলেটার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল ভোর। যখন ঘুম ভাঙলো তখন মনে হলো শূন্যে ভাসছে। ছুটোছুটি করতে রাত বলল, নড়াচড়া করো না, পড়ে যাবে। কিন্তু আপনি আমাকে কোলে নিয়েছেন কেন? লজ্জা পাচ্ছ কেন? প্রথম নিলাম নাকি? তাই বলে এভাবে? কুটিরের কাছে এসে রাত বলল, চোখ বন্ধ করো। কেন? বেশি কথা বলো না তো, যা বলছি তাই করো। চোখ বন্ধ করলো ভোর। রাত ওকে কুটিরে নিয়ে গেল। মেয়েটির সাথে রাত এমন অদ্ভুত কাণ্ড করবে তাও বুঝতেও পারেনি। সবই নয়, মেয়েটিকে আদর করলো ছেলেটি। লজ্জা পেয়ে ভোর বলল, কি করছেন কি? যা দেখছো আর অনুভব করছো। আপনি বউকে কাছে নেওয়া অপরাধ বুঝি? তাই বলে এভাবে? এভাবেই। রাতের কথা মতো সামনে তাকালো ভোর। কুটিরের মাঝে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে। ভাঙা জানালা দিয়ে পশ্চিম আকাশের ঘন কালো আধার দেখা যাচ্ছে। মাঝে মাঝে উঁকি দিচ্ছে চাঁদের রোদ্দুর। লাল আভা যেন বুকে বিঁধে যায়। হালকা করে মেঘ ডাকতে শরীর কেঁপে ওঠে মেয়েটি। ভোরকে নামিয়ে দেয় রাত। লতাপাতা দিয়ে বেশ রোমাঞ্চকর কুটিরে পরিণত হয়েছে। কয়েকটা বুনো ফুলও ফুটেছে, আবার কয়েকটা নেতিয়ে পড়ে আছে কচি পাতার বুকে। ধীর পায়ে এগিয়ে যায় মেয়েটি। লতা পাতার গায়ে জমে থাকা বিন্দু বিন্দু পানি স্পর্শ করতে ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটল। মেয়েটার সজীবতা দেখে তৃপ্ত হয় রাত। এক ধ্যানে তাকিয়ে থাকে বেশ কিছুটা সময়। বড্ড আবেগী মেয়েটা। একটু সুখ পেলে কেমন আষ্টে পৃষ্ঠে ধরে। মেঘের গর্জন ভয় পায় না ভোর, তাই খুব সহজেই ভাঙা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির কণাকে উপভোগ করছে। রাতের ভেতরে তীব্রতর ভাবে ঝড় নেমে আছে। অপেক্ষা রোদ্দুর যেন আজ অবসান হতে চলেছে। ধীর স্থির পায়ে মেয়েটির হাত স্পর্শ করল রাত। ঠান্ডা বাতাসের সাথে পুরুষালী স্পর্শ মেয়েটির আত্মাকে আটকে দিল। রাতের বাহুতে আবদ্ধ হয়ে ভোর ছিমছাম শরীর। কাপা কণ্ঠে বলল, প্লিজ কাছে আসবেন না। দূরে গেলে আর কখনোই ফিরবো না।
ডক্টর সাহেব। ভোর। অদ্ভুত শোনালো রাদের কণ্ঠ। এত আকুলতা কেন এই কণ্ঠে? রাত আবারও বলল, শুনবেন এক অদ্ভুত আঘার কাঁপানো রোদ্দুরের গল্প, বুকের ভেতর পুষে রাখা রোদ্দুরের গল্প। কি শুনবে তো ভোর? ছেলেটার কণ্ঠে ব্যথার আভাস, যেন কত শত ব্যথা ভাঙা অপেক্ষার পর আধার ছাপানো রোদ্দুরে দেখা মিলেছে আজ। ভোরের ছলছল নয়নে নিজের উষ্ণ ঠোঁটে ভালোবাসা ছল রাত। চোখ দুটো কেমন স্থির চঞ্চল, মনে হচ্ছে এই বুঝি প্রাণ চলে যাবে। শুষ্ক ঠোঁটের মলিন হাসি যেন ভোরকে আকর্ষিত করে। রাতের গলা জড়িয়ে ধরে শক্ত করে আঁকড়ে ধরে। রাত স্পর্শ করে না মেয়েটিকে, কারণ ওর হাত কাঁপছে। অতি সুখে মানুষ পাগল হয়ে যায়, রাতের অবস্থা এখন তেমনই। সুখের জল মুছে রাত বলল, রাজকুমার জানতো না 23 সে প্রেমে পড়ে যাবে, তাও এক সাধারণের মাঝে লুকিয়ে থাকা অসাধারণ কিশোরীর প্রেমে। মেডিকেল ক্যাম্পেইনের নামে এক কিশোরীকে খুঁজতে গিয়েছিল সে। গ্রামে সচেতনতামূলক বার্তা প্রেরণ করতে গিয়ে পদ্মবনে হারিয়ে যাওয়া এক কিশোরীকে দেখেছিল রাজকুমার। এক গাছি পদ্ম নিয়ে খিলখিল করে হাসছিল মেয়েটি। তখন তেমন কোনো অনুভূতি কাজ করেনি, তবে মেডিকেল ক্যাম্পেইনে যখন পাশের গ্রামে হলো তখনই সেই কিশোরী রাজকুমারের মনে সাড়া ফেলে দিল। ক্যাম্পেইনের উছিলায় রাজকুমার সেই কিশোরীকে দেখতে গিয়েছিল, তাই তো বন্ধুদের সাথে ফেরেনি সে। তবে যখন জানতে পারলো কিশোরীর হলুদ আজ, তখন বুকের ভেতর শূন্যতা অনুভব হয়েছিল। মনে প্রাণে চেয়েছিল কিশোরীর বিয়েটা না হোক। অদ্ভুতভাবে বিয়েটা ভেঙে যায়। আর গ্রামের পথে সেই কথাটাই শুনতে পেয়েছিল রাজকুমার। তখনই আশা রোদ্দুর নিয়ে ছুটে আসে সড়কে কিশোরীর খোঁজে। তবে কিশোরীর ভুলের কারণে গাড়ির কাছে এসে ধাক্কা খায়। সেদিন কিশোরীকে প্রথম স্পর্শ করেছিল। বিশ্বাস করো, রাজকুমার ডুবে গিয়েছিল কিশোরীতে। তবে ভাগ্য যে অন্য খেলা সাজিয়েছে তা কল্পনাও করতে পারে। বিয়ে করার ইচ্ছা ছিল না, কারণ তখন সেটা অনুচিত কার্য ছিল। তবে রাগের মাথায় বিয়েটা করে নেয়। প্রত্যয় নেয় সেই মেয়েটিকে গড়ে তুলবে, প্রতিটা মানুষের ভুল ধারণা ভেঙে দেবে। আর এইভাবেই রাজকুমারের দিন যেতে থাকে। তখন অনুভব হয়নি তীব্র ভালোবাসা, তবে মেয়েটা যখন হারিয়ে গেল ওর থেকে, তখন প্রচন্ড ব্যথা অনুভব হয়েছিল। খরস্রোতা নদীর ন্যায় ভেসে গিয়েছিল অন্য দুনিয়ায়। একটু একটু করে অনুভব করেছিল ভালোবাসা। তবে এক পাক্ষিক ভালোবাসা কি পূর্ণতা পায়? অপেক্ষা রোদ্দুরে রাজকুমার একটু একটু করে মরে। তবে কখনো দায়িত্বের থেকে ভালোবাসাকে বড় করে দেখেনি, কারণ রাজকুমার এমন কোনো ভুল করতে চায়নি যাতে করে কিশোরীকে হারিয়ে ফেলেছে। একটা সময় এসে খুব কষ্ট হতো, একটা বৈধ সম্পর্ক লুকিয়ে রাখার কষ্ট, চোখ ছেঁচড়া অনুভব করাতো। তবে উপায় ছিল না। মেয়েটির অনুভূতি সরাসরি জিজ্ঞাসা করে দুর্বল করার কোনো প্রয়োজন মনে করেনি। 4.5 বছর দূরে থেকেও যেন রাজকুমার মৃত্যুকে কাছে পায়নি। তবে মরণ যন্ত্রণা বুকের ভেতর সবসময় তাড়া করে বেড়াতো। একটা সময় পর অধৈর্য হয়ে পড়ল। সিদ্ধান্ত নিল এমন কিছু করার যাতে করে সেই মেয়েটি নিজের অনুভূতি জানান দেয়। তবে মেয়েটা এতটা শক্ত মনের যে কিছুতেই ব্যক্ত করবে না তার অনুভূতি। হঠাৎ করে যখন সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে অধিকার চাইল, তখন রাজকুমার অন্যত্র হারিয়ে গেল। আকুলতা ভরা দৃষ্টিতে প্রেমময় রোদ্দুর নিয়ে তৃষ্ণার্ত প্রেমিক তার প্রেমিকাকে আজ বলতে চায়, আমাকে নিয়ে চলো তোমার ভালোবাসার রোদ্দুরে। শিশির ভেজা সকালে ভোরের ঘুম আলগা হতেই নিজেকে আবিষ্কার করলো রাদের বুক পাজরে। এই প্রথম দুজন একসঙ্গে রাত্রি যাপন করেছে। ভালোবাসার শুরুটা হলো ছোট্ট ভাঙাই কুটিরেই। হাই তুলতে থাকে ভোর। কেমন করে বেঘুরে ঘুমোচ্ছে রাত। একটু করে ঝুঁকে নিল মেয়েটা। হঠাৎ করেই রাদের নাকে নাক ঠেকিয়ে দিল। চোখ মেলে তাকাতেই মেয়েটার অদ্ভুত সুন্দর চোখ দেখতে পায় রাত। এক হাতে চেপে ধরে ঠিক বুক পাজরে ছুটোছুটি করে ভোর। রাত বিরক্তির সুরে বলে, সারাক্ষণ তো ছুটোছুটি করে গেল, এতটা আনরোম্যান্টিক কেন তুমি? আনরোম্যান্টিকই ভালো। পৃথিবীর একমাত্র বউ তুমি যে কিনা আজ তো এক আনরোম্যান্টিক। 1 মিনিট, আপনি কি করে জানলেন যে পৃথিবীর সব বউ রোম্যান্টিক? বোঝা যায় এটা। অনেক বোঝাবুঝি হয়েছে, এখন আমাকে উঠতে দিন। না দিব না উঠতে, আমি এখন ঘুমাবো। সারা রাত কি ঘুমিয়ে পেট ভরেনি? পেট ভরেছে, তবে মন ভরেনি। এমন দুষ্টু বউ থাকলে মন ভরবে কি করে? তো আরেকটা বউ নিয়ে আসুন। বললেই হলো, আমার একজনেই সুখী। ফুরফুরে হাসলো ভোর।
ছেলেটার খোঁজা খোঁজা দাড়িতে গাল ঘষে মেয়েটা বলল, আমি সবকিছুর ভাগ দিব, তবে আমার বরের ভাগ কোনো মতেই নয়। হয়েছে মিসেস, এবার বুকে ঘুমান আপনি। সকাল হয়ে গেছে তো। আই টু প্লিজ। ছেলেটার বাচ্চাদের মতো আবদার নাকচ করবে কি করে? ছেলেটার বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো মেয়েটি। রাতের গা থেকে বিশেষ ধরনের পারফিউমের গন্ধ এসে নাকে লাগছে। দারুণ সুবাসটা। অনেকটা সকাল হলে উঠে যায় দুজনে। ঘরের বিছানায় এই প্রথম ঘুমিয়েছে ওরা, তবে বেশ ভালোই ঘুম হয়েছে। হাই তুলতে থাকে রাত, নিজেকে ঠিকঠাক করতে ব্যস্ত ভোর। হ্যাচকা টান মেরে মেয়েটিকে সন্নিকটে টেনে নিল রাত, যার ফলে আবারও এলোমেলো হয়ে গেল শাড়ি। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ করে ভোর বলল, হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের জন্য কিছু সংখ্যক ভয়েস আর্টিস্ট লাগবে। আগ্রহীরা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাচকা টান মেরে মেয়েটিকে সন্নিকটে টেনে নিল রাত, যার ফলে আবারও এলোমেলো হয়ে গেল শাড়ি। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ করে বলল ভোর, আপনি তো নাম্বার 1 বদ লোক। না, রোমান্স নেই তোমার মাঝে। ওরে এত রোম্যান্স করেও ওনার মাথার ভূত নামেনি। রোমান্স করলাম কবে? কেন, কাল রাতে। কথার মাঝে আটকে গেল ভোর। মিটমিটে হাসছে রাত, কিছুটা পিছিয়ে গেল ভোর। তবে রাত মেয়েটাকে যেতে দিল না, বরং দুষ্টুমি শীর্ষে উঠতে রাখলো। ভোর পড়ল মহা বিপাকে। ছেলেটার মারাত্মক স্পর্শ কখনো উপভোগ করেছে তো কখনো বিরক্ত হচ্ছে। কি অদ্ভুত প্রেম। পরিপাটি হয়ে বসে আছে ভোর। রাত আগেই কাপ নুডলস রেখেছিল ব্যাগে, সেটাই গরম পানি করে প্রসেস করে নিয়ে এলো। মৃদু হেসে বলল, আশেপাশে জনবসতি নেই বললেই চলে, তো অন্য কিছু নাচতে হবে না। সমস্যা নেই, এতেই পেট ভরপুর হয়ে যাবে। রাতের থেকে কাপ নুডলস নিয়ে গপ গপ করে খেতে লাগলো ভোর। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রাত। সত্যি বলতে মেয়েটার মাঝে রোম্যান্সের বালাইও নেই। এভাবে তাকিয়ে আছেন কেন ডক্টর সাহেব? না, এমনি। ছেলেটার কণ্ঠে হতাশা। নাছোড়বান্দা স্বরে ভোর বলল, মিথ্যে বলবেন না একদম, বলুন কি হয়েছে। তবে শোনো, তাকিয়েছিলাম কারণ তুমি একটা হাম্বা। হোয়াট? হাম্মা মানে কি? আপনি আমার সাথে ঝগড়া করতে চান? আমি কিন্তু খুব ঝগড়া পারি। থাক, আর ঝগড়া করতে হবে না মিসেস, এবার একটু রোম্যান্স করুন। সারাক্ষণ রোমান্টিক মুডে থাকেন। অলওয়েজ। মেয়েটার গলায় মুখ ডুবিয়ে বলল রাত। ভোরের অবস্থা কাহিল। এই ডাক্তার তো বড্ড যন্ত্রণাদায়ক হলো। আগেই ভালো ছিল, এখন কেয়ার কম, রোম্যান্স বেশি করে। আচ্ছা, জ্বালাবো না, এখন দ্রুত আমাকে খাইয়ে দাও তো। রাতের কথা মতো নুডলস খাওয়াতে লাগলো ভোর। বেশ তৃপ্তি সহকারে খাচ্ছে ছেলেটা। আসলে স্বামী হিসেবে রাতের মতো কাউকে পাওয়া ভাগ্যের বিষয়। গাড়ি চালাচ্ছিল রাত, হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল ভোর। রাতের মুখটা কেমন রুগ্ন লাগছে। ছেলেটার মুখে হাত রেখে ভোর বলল, হ্যাঁ, কি হয়েছে আপনার? মম র্যাডকে না জানানো অব্দি শান্তি মিলবে না। ওনারা যদি আমাকে না মানেন? ভোরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাত। মেয়েটার চোখে চিকচিক করছে কয়েক ফোঁটা বিচ্ছেদের জল। রাত চিন্তিত হলো একটা বিষয় নিয়ে শিওর ইফতিয়ার আর রামিসা ওর কথার মূল্য দেবেন। তবে ভোরের বিক্ষিপ্ত মুখটা ওকে স্থির করে দিল। মেয়েটা মাথা নিচু করে আছে, হালকা হাতে হাত বুলিয়ে বলল, মম ড্যাড না মানলেও তুমি আমার, আর আমি তোমাকে ছাড়ছি না। আর শোনো, অলওয়েজ থিঙ্ক বি পজিটিভ, ইনশাআল্লাহ যা হবে ভালোই হবে। মলিন হাসলো ভোর। মেয়েটার কপালে ভালোবাসার পরশ দিয়ে ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো ছেলেটি। তবে ভেতরটা কেমন খচখচ করছে। হঠাৎ এমন কেন লাগছে? দীপ আর রায়া বহুদিন পর কনফারেন্স কলে অ্যাটেন্ড করতে পেরেছে। আজকাল যা ব্যস্ততা চলছে, রায়া শরীরটা কেমন দেখাচ্ছে। শক্তি আনমনেই প্রশ্ন করে ফেললো, তুই কি প্রেগনেন্ট? দীপ মেয়েটার দিকে তাকালো। রায়া মাথায় হাত দিয়ে হতাশার সুরে বলল, না, তবে শরীর ম্যাজম্যাজ করছে আজকাল। আই থিঙ্ক তোর ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কথাটা বলে জিভ কাটে শক্তি। হাসির শব্দে ভরে ওঠে কনফারেন্স কল। ডাক্তার নিজেই ডাক্তার দেখাবে।
নাহিদ মেয়েটার মাথায় চাপড় দিয়ে বলল, গাধি একটা। কি করব, আমি তো এমনই। যেমনই হোস না কেন তুই আমার। ছেলেটার বুকে মাথা এলিয়ে দেয় সত্যি। পাশ থেকে ফোরন কাটে ইনায়া, বলল,